আগের দিন আমাদের হয়েছিল ইয়ে পর্যন্ত হাইপার লিঙ্কটা করেছিলাম, তাই তো? হাইপার লিঙ্কে কি হয় যে অন্য কোনো ফাইল বা ফোল্ডারের সাথে লিঙ্ক করে রাখা যায়। সেক্ষেত্রে কি করতে হয়, কোনো লেখাকে সিলেক্ট করে সে হাইপার লিঙ্কটা ক্রিয়েট করতে হয়। লিঙ্ক গ্রুপের মধ্যে থেকে আমরা কাজ করছি। ইনসার্টে লিঙ্ক গ্রুপ লেখা আছে, এটা লিঙ্ক, হাইপার লিঙ্ক, বুকমার্ক এবং ক্রস রেফারেন্স। এবার যেটা করব সেটার নাম হচ্ছে বুকমার্ক। এখানে বুকমার্ক বলে একটা অপশন আছে। বুকমার্কটা কি হয়, যে বুকমার্ক অপশনের সাহায্যে আমরা কি করতে পারি, কোনো একটা নির্দিষ্ট জায়গাকে মার্কিং করে রাখা। আমরা যেমন বই পড়তে গেলে, তোমরা বই টই পড়তে গেলে কিছুটা পড়া হয়েছে, ধরে নাও অর্ধেকটা বই পড়া হয়েছে, আজকে পড়া হলো আবার কালকে পড়বে, তাহলে সেই জায়গাটাকে কি করবে, কোনো একটা কিছু দিয়ে রাখো, বা অনেকে ভাঁজ করে রাখে, ঠিক আছে, বা কিছু ভরে রাখে, মার্কিং করে রাখা। তো এই বুকমার্কটাও এই কাজে ব্যবহার করতে পারো তুমি, যে এখানে কিছু ডকুমেন্ট, ধরুন একটা বই পিডিএফ বা কিছু একটা লেখা আছে, ঠিক আছে, আমি একটা ডকুমেন্ট তৈরি করলাম। এখানে কতগুলো পাতা আছে দেখে নিই ছোট করে। বারোটা পেজ আছে, 12টা পেজ আছে। এটা 1 নম্বর পেজ, ঠিক আছে। 1 নম্বর পেজে তুমি কিছু পড়ছো, পড়তে পড়তে 2 নম্বর পেজ পড়া হয়েছে, 3 নম্বর পেজের এই পর্যন্ত পড়া হয়েছে, এইটা পর্যন্ত, ঠিক আছে। এটা এবার এটাকে চাইছি আমি মার্কিং করে রাখতে। যদি মার্কিং করে রাখি তাহলে কি হবে, পরের দিন আমি আবার সেই জায়গাতে চলে যেতে পারবো যে কতদূর পড়া হয়েছিল, ঠিক আছে। তাহলে মার্কিং করতে গেলে কী করবে, প্রথমত এটাকে সিলেক্ট করে নেবে, ইনসার্টের বুকমার্কে যাবে, বুকমার্কে গিয়ে এটা একটা নাম দিয়ে দাও। এটার নাম ABCD, যে কোনো একটা নাম দিয়ে দিতে পারো, ঠিক আছে। অবশ্যই অক্ষর দিয়ে দেবে, নাম্বার দিয়ে নাম হবে না, ঠিক আছে। অ্যাড, ওটাকে অ্যাড করে দিলাম। এবার তুমি যেখানেই যাও বা পরের দিন খোলো, কোথায় করেছিলে মনে করতে পারবে? বলো, আমি তো সিলেক্টটা উঠিয়ে দিয়েছি, তাই না? তখন আবার বুকমার্কে গেলে এই যে নামটা দেখতে পাচ্ছ যেটা সেভ করে রেখেছি, এখানে যদি গো টু বাটনে ক্লিক করো তাহলে কি হবে, ওই জায়গাটাকে তোমাকে নিয়ে চলে যাবে ডাইরেক্টলি, যেটা তুমি সিলেক্ট করেছিলে, ঠিক আছে। এইটা তো একটা কঠিন কাজ নয়, তো ইজিলি, কিন্তু বিষয়টা জেনে রাখতে হবে যে বুকমার্ক কী কাজে লাগে। ওকে, আবার ধরে নাও আবার কিছু দূর যাওয়ার পর এইখানে এতদূর পড়া হয়েছে, এতটা, ঠিক আছে, এতটা সিলেক্ট করলাম। তুমি এতটা সিলেক্ট না করে অল্প সিলেক্টও করতে পারো। সিলেক্ট করলে বুকমার্কে যাও, এটার নাম দিয়ে দাও XYZ, দিয়ে অ্যাড করো। এবার এটা ক্লিক করে উঠিয়ে দাও। তুমি বুকমার্কে গিয়ে ABCDতে যাবো বললে ABCD সিলেক্ট করবে, গো টু বলবে, ABCD চলে যাবে, XYZ সিলেক্ট করে গো টু বলবে, XYZ এসে তোমাকে নিয়ে চলে আসবে, ঠিক আছে। এইটাই কাজ, বোঝা গেল? আমরা অনেক সময় আমাদের যে ব্রাউজার থাকে, ইন্টারনেট যেখান থেকে আমরা করি, ঠিক আছে, ব্রাউজারে কোনো ওয়েবসাইটে ঢুকতে গেলে এখানে অ্যাড্রেসটা লিখতে হয় না, ওই অ্যাড্রেস বারে লিখতে হয় www.amuk.com, এই সমস্ত লিখতে হয়, সার্চ করতে হয়, নাহলে গুগলে গিয়ে সার্চ করতে হয়। সার্চ করার পর আমরা এখানে চলে আসি। আশা করি এটা যারা মোবাইল ইউজ করে সবাই জানো, ঠিক আছে। তো নিচে কিছু নাম দেখতে পাচ্ছ, এখানে জিমেল, ইউটিউব, এরকম কিছু নাম দেখতে, এমপ্লয়মেন্ট ব্যাংক, ওই হোয়াটসঅ্যাপ, ROCC, এটা দেখতে পাচ্ছ। এইগুলো কি, এগুলো হচ্ছে বুকমার্ক করা আছে, অর্থাৎ আমাকে লিখতে হবে না, ডাইরেক্টলি আমি যখন এইখানে ক্লিক করব কোনো একটা এই যে বুকমার্কে, এটা একটা বুকমার্ক, এখানে লিঙ্কগুলোকে আমি বুকমার্ক করে রেখেছি, ঠিক আছে। তো এখানে আরও সেভ করা আছে, এখানে অনেকগুলো করা আছে, ঠিক আছে। তো এইখান থেকে যখনই তুমি ক্লিক করবে, তো সেই বুকমার্কে যখন ক্লিক করবে ডাইরেক্টলি সেই লিঙ্কে ও ঢুকে যাবে, অর্থাৎ আমাকে নতুন করে লেখার দরকার নেই। আমি এখানে যদি ক্লিক করি যে ANM GNM লেখা আছে, তাহলে এই লিঙ্কটাতে ডাইরেক্টলি আমাকে পৌঁছে দেবে সরাসরি। এখন এই যে লিঙ্কটা সেভ করে রেখেছিলাম সেটা এখন বন্ধ আছে, তার জন্য এটা এরকম দেখাচ্ছে। ওকে, আমি এখানে ক্লিক করলাম ROCC, দেখো এইখানে ডাইরেক্টলি লিঙ্কে চলে যাবে। তাহলে এটা কি করে করতে হবে, এইটার বুকমার্কের জন্য এইখানে পাশে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এইটা হচ্ছে বুকমার্ক। তুমি যখন ডাইরেক্টলি কোনো একটা ওই জায়গায় ঢুকলে, ধরে নাও আমি গুগলে গেলাম, গুগল খুলেছি, গুগল খোলার পর এখান থেকে কিছু একটা সার্চ করছি, কী সার্চ করবে, লিখলে যে
CIT অনলাইন এক্সাম ইউথ কম্পিউটার। এখানে পিসি বুক বলে একটা সাইট আছে, দেখতে পাচ্ছ পিসি বুক, ঠিক আছে। এখানে ক্লিক করলে এবার এখানে কিছু কোশ্চেন আমি দেখতে পাচ্ছি, এই যে CIT MCQ কোশ্চেন, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করতে পারি, এখান থেকে দেখে দেখে প্র্যাকটিস করতে পারি। কোশ্চেন দেওয়া আছে। আবার তুমি অনলাইন এক্সাম বলে যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করো, এখান থেকে অনলাইন এক্সামটাকে প্র্যাকটিস করতে পারো। একটা ভুল লিঙ্ক খুলে গেছে, এগুলো ক্রস করে দিতে হবে, ঠিক আছে। এই যে এটা কোথায় দেবো আমি, অল গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সাম ইউথ কম্পিউটার এক্সাম, এর মধ্যে থেকে পরীক্ষাটা দিচ্ছি CIT, ঠিক আছে। CIT-তে ক্লিক করলাম, তাহলে তোমার এখানে স্টার্ট টেস্ট এইটা একটা আলাদা একটা পেজ খুলেছে, যে পেজের বুকমার্কের এখানে উপর কোনো অপশান নেই, ঠিক আছে। এইটা কিন্তু প্র্যাকটিস করতে পারবে যে রিপ্লেস কমেন্ট কাজ কি, রিপ্লেস কমেন্টের কাজ কি, ঠিক আছে। এখানে তুমি ক্লিক করলে, ক্লিক করার পর ধরুন এটা ক্লিক করলে মডিফাই রেকর্ড, ঠিক আছে। ক্লিক করার পর তুমি নেক্সটে যাবে, ঠিক আছে। নেক্সটে যাবে, পরের কোশ্চেন আসবে এটা, ঠিক আছে। এটার কাজ কি, কোথা থেকে হয়, ওকে। ক্লিক করলে নেক্সটে যাবে। এইভাবে পরপর প্র্যাকটিস করার পর এন্ড টেস্ট করবে, সেখানে তুমি সঠিক ভুল এগুলো কিন্তু দেখতে হবে। এগুলো প্র্যাকটিসের জন্য আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এটা একটা অনলাইন সাইট, এখানে দেওয়া আছে অনেক কোশ্চেন, 50টা কোশ্চেন দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করতে পারি আমরা, ওকে। এটা আমি বন্ধ করছি। আচ্ছা, এন্ড টেস্ট করি। এন্ড টেস্ট করো, দিয়ে ইয়েস করো। এবার এখানে দেখো ডিটেল রিপোর্ট আছে, ডিটেল রিপোর্টে যদি ক্লিক করো, ঠিক আছে, তাহলে তুমি দেখতে পাবা। বা তোমার প্রোগ্রেস রিপোর্টে যদি ক্লিক করো, এখানটা ক্লিক হয়, এখানে ক্লিক করলে দেখতে পাবো কটা প্রশ্ন ছিল, 50টা। কটা অ্যাটেম্প করেছি, 2টো। কোশ্চেন আনঅ্যাটেম্প 48টা আমরা করিনি, কারেক্ট হয়েছে কটা, 2টো, ঠিক আছে, আমরা 2 পেয়েছি। এবার ডিটেল রিপোর্টে যাও। ডিটেল রিপোর্টে গেলে এই যে রিপ্লেস কমেন্টের কাজ কি, এর অপশানটা মডিফাই রেকর্ড, ঠিক আছে, এটা একটা। নেক্সট পরেরটা কী করেছিলাম, এটাও ঠিক হয়েছে। পরেরটা কিন্তু আমি করিনি, নট অ্যাটেম্প, এই দেখো, যদি এটা সঠিক উত্তর হতো কি সিএরটা। এবার নেক্সট করে করে পরগুলো আমি দেখতে পাবো, ঠিক আছে। তো আমি চাইছি পরবর্তীতে এই যে লিঙ্কে ঢুকলাম আমি ডাইরেক্টলি, এই যে এখানে এসে CIT-র এই যে পেজটা দেখতে পাচ্ছি, এই পেজটা বারবার আমাকে যাতে না যেতে হয়, আমি এই লিঙ্কটাকে সেভ করে রাখতে পারছি। মানে আমাকে খুঁজতে হচ্ছে গুগলে গিয়ে, তারপরে ক্লিক করে করে যেতে হচ্ছে। তাহলে এই পজিশানটাকে তুমি এই বুকমার্কে ক্লিক করলে, এই জায়গাটা এখানটা ক্লিক করলে, দিয়ে এইখানটাতে তুমি নাম দিয়ে দিতে পারো যে কোনো একটা। আমি বললাম CITA এক্সাম, CIT এক্সাম নামে ছোট করে নাম দিয়ে, বেশি বড় দেবে না নাম, CIT এক্সাম এই নামে সেভ করলো, ডান। তো বুকমার্ক এই যদি তোমার এখানে জায়গা থাকে তাহলে এগুলো নিয়ে সেভ হয়ে যাবে। আর না হলে কী হবে, এই যে অ্যারোটা দেখতে পাচ্ছ, এখানে গিয়ে নিচের ধারে গিয়ে তোমাকে দেখতে হবে যে কোথায় গিয়ে সেভ হলো, এখানে গিয়ে সেভ হয়েছে, ঠিক আছে। এতটা আমার বুকমার্ক করা আছে, মানে যেখানে যেখানে ঢুকেছে আমি বুকমার্ক করে রেখেছি, ঠিক আছে। তো এই জায়গাটাকে আমি তুলে এনে আবার এখানে বসাতেও পারি, এখানে টেনে এনে ছেড়ে দিলাম, এখানে ঢুকে গেল, ঠিক আছে। তাহলে এই লাস্টে যে ছিল সে নিচে নেমে গেছে কিন্তু, ওকে। এবার যেদিন খুলবে, যেখানে খুলবে, নতুন করে যখনই খুলবে, এখানে এই অ্যাড্রেস বার ফাঁকা আছে, কিন্তু এখানে নামগুলো দেখতে পাচ্ছ, ডাইরেক্টলি এটাতে ক্লিক করে দেবো, আমার সেই লিঙ্কে আমি চলে যাবো এই জায়গাটা, ওকে। এটাকে বুকমার্ক বলা হয়। তো এই বুকমার্কটা আমরা MS ওয়ার্ডে কী করে করছি, যে আমি MS ওয়ার্ডে কিছু লিখে রেখেছি, সেইখানে ডাইরেক্টলি কী করে যাব। তাহলে বুকমার্ক ব্যাপারটা ক্লিয়ার হলো। আচ্ছা, এই বুকমার্কগুলোকে যদি ডিলিট করবো মনে করলে তুমি এখান থেকে কী করতে পারবে, এটাকে ডিলিট করে দেবে, XYZ-টাকে সিলেক্ট করো, এটাকেও ডিলিট করে দিতে পারবে, ক্লোজ। তাহলে আর বুকমার্ক থাকলো না। এরপরে বুকমার্কে যদি যাও দেখবে কিছু নেই, ওকে। এবার আসছে যে অপশানটা, সেই অপশানটার নাম হচ্ছে ক্রস রেফারেন্স। বুকমার্কের পর স্টেপটা লিখে দেওয়া আছে, তো বুকমার্ক করতে গেলে কী করে প্র্যাকটিস করবে। প্রথমে ধরো 30-40টা প্যারাগ্রাফ লিখে নাও। প্যারাগ্রাফ লিখতে গেলে তো আমরা জানি র্যান্ড ফাংশন ইউজটা করতে পারি আমরা, ঠিক আছে। তারপরে যে কোনো পেজে গিয়ে কোনো একটা প্যারাগ্রাফকে সিলেক্ট করো, বুকমার্কে যাও, ওর একটা নাম লিখে দাও, দিয়ে অ্যাড বাটনে ক্লিক করবে, ঠিক আছে। এবার ওখান থেকে আবার গো টু করে যেতে পারবে এইটা। নেক্সট যেটা আমি করছি সেটা হচ্ছে ক্রস রেফারেন্স, ঠিক আছে। ক্রস রেফারেন্সের কাজ কি, এটাও এক ধরনের লিঙ্ক করা থাকে,
হেডিংয়ের সাথে লিঙ্ক করতে পারবে তোমরা। আমরা এই যে সিআই এখানে যে বইটা দেখতে পাচ্ছ, বইটা সূচিপত্র থাকে না প্রথমে, এইটা সূচিপত্রতে দেখতে পাচ্ছি যে ওপরে কিছু নাম দেওয়া আছে এবং এত নাম্বার পেজে সেই কন্টেন্টটা লেখা আছে, তাই না, অনেকগুলো। এবার ডাইরেক্টলি ধরে নাও আমি যদি এই জায়গাটায় যেতে চাই, এটা কত নাম্বার পেজে আছে, 20 নাম্বার পেজে আছে, তাহলে 20 নাম্বার পেজ বইয়ে আমাকে উল্টে যেতে হবে। তো সেই রকম ডকুমেন্ট তুমি যদি এমএস ওয়ার্ডে তৈরি করে নাও, তাহলে তোমাকে আর করতে হবে না, মানে ওই যাওয়ার ব্যাপার নাই, তুমি হেডিংয়ের সাথে ওই হেডিংগুলোর সাথে লিঙ্ক করে রাখতে পারো, যে আমি যেটা পড়তে চাইছি ওইখানে ক্লিক করব, ওইখানে ডানা চলে যায়। যেমন তুমি ওই দেখাচ্ছিলাম না যে সিআইটিতে ক্লিক করলে সিআইটির পেজ খুলছে, অনলাইন টেস্টে ক্লিক করছে অনলাইনে টেস্ট খুলছে, অর্থাৎ ক্লিক করলেই যেন সেটা খুলে যায়। তো এইরকম লিঙ্ক ক্রস রেফারেন্সও করে রাখতে পারবে। ক্রস রেফারেন্সে করতে গেলে যেটা করতে হবে, প্রথমত তোমাকে কিছু হেডিং ক্রিয়েট করতে হবে। এটা একটু ভালো করে দেখে রাখবে যদি এটা প্র্যাকটিস করতে চাও, ঠিক আছে। হেডিং আমি ধর না কিছুটা রাখলাম, 4টে করে 4-5টা করে প্যারাগ্রাফ এখান থেকে কপি করে নিই, Ctrl+C কপি করে নিলাম, দিয়ে সবগুলোকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। আমাদের হোমে চলে আসবে। এইখানে যে হেডিং স্টাইলগুলো আছে, এখানে দেখো বিভিন্ন রকমের স্টাইল আছে, এটা হচ্ছে হেডিং স্টাইল। হেডিং স্টাইলটা একবার বুঝিয়ে দিই। হেডিং স্টাইল মানে হচ্ছে আমরা হেডিং লেখার জন্য, হেডিং মানে কি, প্রথম কাজ যেটা লিখবো টপিকটা সেটা হচ্ছে হেডিং, তারপর নিচে তার সম্বন্ধে ডিটেলসে লেখা থাকে। তো হেডিংগুলো একটু আলাদাই হয়। তুমি নর্মালি এখানে লিখতে গেলে, পাতায় লিখতে গেলে দেখো এইরকম স্টাইলে লেখা হচ্ছে, তাই না। কিন্তু যখন তুমি হেডিং নিবে, ধর না এই হেডিং 1 লেখা আছে, এটাই কিন্তু নিবে, ঠিক আছে। হেডিং 1 নিলাম, তাহলে এবার লেখাটা দেখো, এবার একটু অন্য টাইপ হচ্ছে না। আচ্ছা, এখানে আমি লিখলাম কম্পিউটার ফান্ডামেন্টালস, এন্টার মারলাম। হেডিংটা লেখার পর এন্টারের নিচে আসবে। এবার তুমি নর্মালি লেখো, আমি তো কোনো কিছু চেঞ্জ করিনি। এবার দেখো কেমন লেখা আসছে, নর্মাল লেখা আসছে, তাই না। অর্থাৎ হেডিংয়ে যখন ক্লিক করবে, হেডিংটা লিখে নেওয়ার পর এন্টার মারলেই আবার নর্মাল টেক্সটে চলে আসবে। ওকে, তাহলে এইভাবে হেডিং দিয়ে দিয়ে তুমি কিছু একটা সাবজেক্টের হেডিং দাও, 5-6টা হেডিং দিবে, আর কিছু লিখবে। তো আমি লেখাটা কি করেছি, কপি করে রেখেছি, তাই এখানে পেস্ট করে দেবো, পেস্ট হয়ে যাবে। এখানেও আমি আবার হেডিংয়ে ক্লিক করবো, হেডিং 1টাই নেবো। কোনটা নেবো, হেডিং 1। আমাদের এটা নর্মালটা থাকে বাই ডিফল্ট, আমি যে স্টাইলটা নেবো হেডিং 1, ঠিক আছে। এবার এখানে কম্পিউটার ফান্ডামেন্টালস লিখেছি, MSPAINT, MS পেইন্ট লিখলাম, MS পেইন্ট সম্বন্ধে এখানে কিছু লিখলাম। আবার হেডিং নিলাম, এখানে MS পেইন্টের পর তোমাদের কী আছে, নোটপ্যাড সম্বন্ধে কিছু লিখলাম। হেডিংয়ে গেলাম, ওয়ার্ডপ্যাড সম্বন্ধে কিছু লিখলাম, হেডিংয়ে গেলাম। তারপর কি আছে, MS ওয়ার্ড সম্বন্ধে কিছু লিখলাম, MS এক্সেল সম্বন্ধে কিছু লিখলাম। কটা হলো, পাওয়ার পয়েন্ট, MS পাওয়ার পয়েন্ট সম্বন্ধে কিছু লিখলাম, ঠিক আছে। আরেকটা জিনিস আছে, হেডিংয়ে ক্লিক করলাম, ভিজুয়াল ফক্স প্রো, ঠিক আছে, এইটা। তাহলে আমি যতগুলো লিখলাম, ঠিক আছে, প্রত্যেকটা হেডিং এবং তার কন্টেন্ট নিচে লেখা আছে। এবার সূচিপত্র হিসাবে আমি যদি ওপরে তৈরি করব মনে করি, এখানে কার্সার রাখলে ওপরে আর যাচ্ছে কি, কার্সারটা ওপরে আর যাচ্ছে না। কেন যাচ্ছে না, কারণ আমি লাস্ট এখান থেকেই নিয়ে নিয়েছি। তাহলে এইখানে প্রথমে কার্সার রেখে এন্টার মারলে কি হবে, এবার যদি এন্টার মারি ওই টোটালটাকেও নামিয়ে দেবে। তুমি যদি শেষে কার্সার রাখো দিয়ে এন্টার মারো, তাহলে ওর পর থেকে নামিয়ে দেবে, বুঝতে পারছো তো। হ্যাঁ, তাহলে এইটাকে আবার তুলতে গেলে কার্সার এখানে আছে, এই ব্যাক স্পেসে যাবে, লেখাটাকে কাটবে, তাহলে আবার উঠে যাবে, ঠিক আছে। কিন্তু কার্সার এখানে রেখে ব্যাক স্পেস মারলে কী হবে, এদিকে যেহেতু কার্সারটা যাবে তাই ওকে কেটে দেবে। আর আমার এখানে ছিল কার্সার এদিকে যাওয়ার রাস্তা নাই, এটা ওপরে উঠে গেল, ঠিক আছে। যদি প্রথমে রেখে যদি এন্টার মারো, তাহলে এটা নামাতে চলে আসবে। তুমি চাইছো এই প্যারাগ্রাফটাকে একটু নামাবে, এইখানে ক্লিক করে যদি এন্টার মারো, তাহলে ওই প্যারাগ্রাফটাকে নামিয়ে দেবো, বোঝা গেল। তাহলে উপরে আমি একটু ফাঁকা নিলাম, এই উপরে, ঠিক আছে। এইখানে এবার আমি এই হেডিংগুলোকে বসাবো। এই হেডিং যতগুলো হেডিং নিয়েছি, কম্পিউটার ফান্ডামেন্টালস,
তারপরে এমএস পেন, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফেজেল ফক্সপোর্ট, এতগুলো হেডিংকে বসাবো পরপর, ঠিক আছে? এজ এ সূচিপত্র আমার টপিক এইগুলো এখানে আছে এই পেজটাতে। কি করবে? ক্রস রেফারেন্সে যাও, ইনসার্টের মধ্যে থেকেই তো ক্রস রেফারেন্স করছিলাম আমরা। ক্রস রেফারেন্সে ক্লিক করো। ক্রস রেফারেন্সে ক্লিক করলে এইখানে রেফারেন্স টাইপ যেটা লেখা আছে, দেখো অন্য কিছু লেখা আছে তাই না, নাম্বার আইটেম এই টাইপের কিছুটা লেখা আছে। এইখান থেকে ক্লিক করবে হেডিং। আমি যেহেতু হেডিং নিয়ে কাজ করছি তাই আমি এখান থেকে কি সিলেক্ট করলাম? হেডিং। রেফারেন্সটা অনেক রকম আছে, ফুটনোট আছে, এন্ড নোট আছে, এইগুলো ডিটেলস আস্তে আস্তে যখন শিখে যাবে তখন তুমি ইউজ করতে পারবে, ঠিক আছে? লিঙ্ক এগুলোর সাথে করা যায়। তাহলে আমি আপাতত হেডিংয়ের সাথে লিঙ্ক করবো, হেডিংটাকে সিলেক্ট করলাম। হেডিংয়ের এই যে নামগুলো দেখতে পাচ্ছ, কম্পিউটার ফান্ডামেন্টালস, এমএস পেন, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, এগুলো দেখতে পাচ্ছ। তাহলে এইগুলোকে কি করবে? এইগুলোকে এখানে বসাবে। কার্সারটা যেখানে ছিল, তোমার কার্সারটা রাখা ছিল না উপরে? আচ্ছা, এখানে ইনসার্ট করো, দেখি বসছে কিনা। এই যে কম্পিউটার ফান্ডামেন্টালস বসেছে। এইখানে আবার কি করবে? ক্লিক করবে এই জায়গাটায়, কারণ এর পাশে আবার যদি এইটাকে বসাও তাহলে আবার বসে যাবে। তাই আমি এটাকে কি করব? এইটাকে এন্টার মেরে কার্সারটাকে নিচে নিয়ে আসবো। তারপরে এখানে কম্পিউটার ফান্ডামেন্টালস ডবল হয়েছে কারণ আমার এটা যে হেডিং চলে এসছে, তো হেডিংটা সিলেক্ট হয়ে আছে, দেখবে হোমে গিয়ে এটা হেডিং 1 হয়ে আছে, যেখানে ডবল এসছে এখানে দেখাচ্ছে। তাছাড়া কোনো ব্যাপার নেই, দরকার নেই এই ডবল নেওয়ার দরকার নেই। আমি এমএস পেনটাকে সিলেক্ট করবো, এখানে ইনসার্ট করবো। হেডিংয়ের পর এন্টার মারলে নর্মাল টেক্সট হয়ে যায়, তার জন্য নর্মাল টেক্সট হয়ে গেছে। এমএস পেন্টের পর এন্টার মারো, নোটপ্যাড, ইনসার্ট। তারপরে এটাকে কার্সার রেখে এন্টার মারো, ওয়ার্ডপ্যাড, ইনসার্ট। এখানে কার্সার ক্লিক করো, এন্টার মারো, এমএস ওয়ার্ড, ইনসার্ট। কার্সার রাখো, এন্টার মারো, এমএস ওয়ার্ডের পর কী আছে? এমএস এক্সেল, ইনসার্ট। এখানে কার্সার রেখে এন্টার মারো, পাওয়ার পয়েন্ট, ইনসার্ট। এখানে কার্সার রেখে এন্টার মারো, ভিজুয়াল ফক্স প্রো, ইনসার্ট দিয়ে ক্লোজ করে দাও। এবার দেখো মোটামুটি সব হেডিংগুলো এখানে বসে গেছে। এইটা বড় আর এগুলো ছোটো কেন? কারণ এই হেডিংয়ের স্টাইলটা উপরেটা নিয়ে নিয়েছে, ঠিক আছে? এটা তুমি উঠিয়ে দিতে পারো, তুমি সিলেক্ট করে নিতে পারো এইভাবে পুরোটা সিলেক্ট করে নিয়ে হোমে গিয়ে এই যে হেডিং 1 আছে সবকে করে দিতে পারো তুমি ইচ্ছা করলে, অথবা তুমি এটাকে নর্মাল করে নিতে পারো সবকে। তো আমি একটু বড় করে রাখি, সবকে কী করে রাখলাম? বড় করে রাখলাম হেডিং 1, ঠিক আছে? এবার এই যে গ্যাপটা আসছে, এতটা করে গ্যাপ প্রত্যেকটা লেখার মধ্যে কেন বলো? এন্টার মেরে আমি লিখেছি, এন্টার মারলে একটা প্যারাগ্রাফে গ্যাপ বেশি থাকে। এই গ্যাপটা রিমুভ করতে গেলে হোম ট্যাবে এই যে লাইন স্পেসিং আছে এখান থেকে গিয়ে আমি রিমুভ স্পেস করে দিলে এই গ্যাপটা কমে যাবে। ওকে, এবার এটাতে দেখো মাউস পয়েন্টার নিয়ে গেলে কিন্তু একটা লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। উপরে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো দ্য লিঙ্ক বলে অপশানটা চলে আসছে। অর্থাৎ মাউসের কিবোর্ডের কন্ট্রোলটাকে সিটিএল সুইচটাকে চেপে ধরলে এখানে হাতের মতন চিহ্ন হয়ে যাবে, হয়েছে? এবার কোন টপিকটা তুমি পড়াশোনা করতে চাইছো? কোন টপিকটা পড়াশোনা করতে চাইছো? তুমি যদি চাইছো যে এটা পড়াশোনা করতে, কন্ট্রোল ধরে পাওয়ার পয়েন্টে ক্লিক করো, দেখো কোথায় চলে এলাম? পাওয়ার পয়েন্টে চলে এলাম। ডাইরেক্টলি কোথায় চলে এলাম? পাওয়ার পয়েন্টে। আবার প্রথমে যাবো, কী করে প্রথমে যাব? প্রথমে কি করে যাবে? এখানে কি করবে? হোম কিবোর্ডে এন্ড আছে, হোম আছে, ঠিক আছে? ইনসার্ট আছে, ডিলিট আছে, পেজ আপ, পেজ ডাউন, এই সুইচগুলো এখানে আছে। হোম মানে হচ্ছে প্রথমে ঘরে। তাহলে হোম যদি টিপি, কার্সারটা যেখানে থাক, ধরো কার্সারটা লাইনের এইখানে আছে, এইখানে। এবার হোম টিপলে কি আছে? শুধু যদি হোম টিপি তাহলে কোথায় আসছে? লাইনের প্রথমে আসছে। কার্সারটা দেখো লাইনের প্রথমে আসছে, তাই না? এই তাহলে তার এন টিপলে লাইনের শেষে চলে যায়। কার্সার এন টিপলে লাইনের শেষে যায়, আর হোম টিপলে লাইনের প্রথমে আসে। কিন্তু কন্ট্রোল প্লাস হোম যদি টিপি তাহলে একদম পেজের প্রথমে যায়, আর কন্ট্রোল প্লাস এন টিপলে একদম ডকুমেন্টের লাস্টে চলে যায়। যতটা ডকুমেন্ট আছে সব লাস্টে চলে যাবে, সব শেষে, ঠিক আছে? তাহলে হোম আর এন্ডের একটা জিনিস বুঝতে পারলাম, যখন লাইনে থাকবে কার্সার হোম টিপলে প্রথমেই থাকবে, আর এন টিপলে কি হবে? শেষে চলে যাবে, ঠিক আছে? হোম এন। আর কন্ট্রোল যখন চেপে ধরবো, আমার যতগুলো ডকুমেন্ট অর্থাৎ পেজ আছে, যতগুলো পেজ আছে 100 200 যাই থাক না কেন, কন্ট্রোল প্লাস হোম মানে একবার ঘরে ফিরে যাও, প্রথমে চলে এলাম, ঠিক আছে? এবার আমি ওয়ার্ডে যাও, ওয়ার্ডে কন্ট্রোল ধরে ওয়ার্ডে ক্লিক করো, দেখো ডাইরেক্টলি কোথায় চলে এলাম? এমএস ওয়ার্ড।
এইভাবে যদি সূচিপত্র করে তুমি সেভ করে রাখো ডকুমেন্টটাকে, তাহলে তোমাকে কী হবে, এই যেখানে ক্লিক করলে আমি যে বইটা খুললাম নর্মাল টেক্সট বই, এখানে ক্লিক করলে কি আর আমার ওখানে যাবে পাতাতে? বললাম যে এই যে এইটা লেখা আছে এই যে রিমুভ পেজ, এখানে ক্লিক করবো যেন রিমুভ পেজে চলে যায়, যাবে না। তা আমাকে সেই অত নম্বর পেজ খুলে খুলেই দেখতে হবে। যেটা কম্পিউটারে আমি ইউজ করতে পারি, এরকম লিঙ্ক ক্রিয়েট করে রাখতে পারি। এই লিঙ্কগুলো যদি ক্রিয়েট করে রাখি তাহলে ডাইরেক্টলি কী করবো, আমি যেটাতে ক্লিক করবো ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ভিজুয়াল ফক্স প্রো ক্লিক করো, তাহলে ডাইরেক্টলি তুমি ভিজুয়াল ফক্স প্রোতে চলে এলে। ঠিক আছে, এইভাবে চলে আসতে পারবে। একটু বুঝতে পারলে ক্রস রেফারেন্সটা? ওকে, দেখো ক্রস রেফারেন্স এই যেটা দেখালাম তোমাদের, ঠিক আছে, এটার স্টেপ কিন্তু আমার এখানে লেখা আছে। এইখানে প্রথমে কি করবে, রাইট সাম প্যারাগ্রাফস উইথ হেডিং 1। হেডিং 1 দিয়ে কিছু প্যারাগ্রাফ লিখলাম, যেটা আমি হেডিং দিলাম কি যে কম্পিউটার ফান্ডামেন্টালস, এমএস ওয়ার্ড, নোটপ্যাড, পেন্ট, এরকম হেডিং দিলাম। তারপরে কারসারটা এগুলো নিয়ে কিছু হেডিং লিখে নিলে। এবার সেট দ্য কারসার অ্যাট ফার্স্ট অফ দ্য ডকুমেন্ট, ডকুমেন্টের প্রথমে কারসারটাকে রাখবে যাতে আমি হেডিংগুলো ওখানে বসাতে পারি। তারপরে ক্রস রেফারেন্সে যাবে, আর ওই হেডিং রেফারেন্স টাইপ যেটা আছে ওটা কি নিয়ে নিলাম আমরা, হেডিং। রেফারেন্স টাইপটা দেখবে অন্য কিছু ছিল, নাম্বার বা কিছু একটা ছিল, এটা হেডিং নিয়ে নিলাম। হেডিং নেমটা সিলেক্ট করবো, দিয়ে ইনসার্টে ক্লিক করবো। ইনসার্টে যে ক্লিক করবে পাতাতে বসে যাবে, ওইভাবে সবগুলোকে ইনসার্ট করে নেবে। ঠিক আছে, তারপরে ক্লোজ দাও উইন্ডো। এবার ওই হেডিংগুলোকে নির্দিষ্ট জায়গায় সেট করে নাও। এবার কন্ট্রোল প্লাস ক্লিক অন দ্য হেডিং নেম টু ফলো দ্য লিঙ্ক, মানে ওইখানে চলে যাবে। ঠিক আছে, কন্ট্রোল প্লাস ক্লিক করলে তুমি ডাইরেক্টলি সেই হেডিংয়ে পৌঁছে যেতে পারবে। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই স্টেপটা ক্রস রেফারেন্সের। এই ক্রস রেফারেন্সগুলো কি হয় যে তোমাদের কাজে লাগবে, কিন্তু আমি দেখেছি কি যে অফিসিয়াল কাজকর্মে কোনো জায়গায় সেরকমভাবে ইউজ হয়, খুব বেশি কাজে লাগে না আমাদের। ঠিক আছে, হ্যাঁ, মানে জেনে রাখা দরকার যে আমরা জানা থাকলো যে এরকম কাজে কোনোদিন ইউজ করতে পারি। ঠিক আছে, হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো তুমি পড়াশোনার ক্ষেত্রে বুকমার্ক করে রাখতে পারো। মানে এটা একটা লিঙ্ক, সবগুলোই লিঙ্ক। দেখো হাইপার লিঙ্কটাও লিঙ্ক, বুকমার্কটাও একটা লিঙ্ক, মানে ক্লিক করছি ডাইরেক্টলি সেখানে চলে যাচ্ছে। আবার ক্রস রেফারেন্সটাও এক ধরনের লিঙ্ক। কিছু কিছু ইন্ডাস্ট্রি বলো বা কিছু কিছু পারপাস আছে যেখানে স্পেশালি ইউজ হয় বেশি, এগুলো সব জায়গায় ইউজ হয় না। তো এমএস ওয়ার্ড তো ছোটোখাটো জিনিস না, এমএস ওয়ার্ড অনেক বড় জিনিস, অনেক জায়গাতে ইউজ হয়, বিভিন্ন কাজে ইউজ হয়, তার জন্য এগুলো। ওকে, এবার এইগুলো সবাই ধরনের সব জায়গায় দেখায়ও না যে তুমি ঠিকঠাক এগুলো প্রয়োজন নাই বলে দেখায়ও না। ঠিক আছে, ওকে, দরকার পড়ে কোনটা আমাদের আগের যেগুলো করলাম ওগুলো সব দরকার পড়বে। হেডার ফুটারটা দরকার পড়বে, এই যে হেডার ফুটার এটা দরকার পড়বে। ঠিক আছে, তো এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হেডার ফুটার। তো হেডার একটা পাতার হেডার আর ফুটার, তা পাতার হেড কোনটা, ওপরটা, আর ফুট নিচেটা। ফুট মানে পা আর হেড মানে মাথা। ঠিক আছে, যে পেজটা দেখতে পাবে, ধরো না এটা একটা পেজ এমএস ওয়ার্ডের সফট কপিতে দেখতে পাচ্ছ। সফট কপি বলতে কম্পিউটারে যেটা দেখছো সেটা হচ্ছে সফট কপি। এটাকে প্রিন্ট আউট করে নিলে সেটা হার্ড কপি হয়ে যায়। ওকে, তাহলে এইটা হচ্ছে উপরে যে পজিশন, এটাকে বলা হচ্ছে হেডার, আর এই পজিশনটাকে ফুটার। ওকে, তাহলে এই পেজটা নিয়ে নিই আমরা এখানে। তোমরা একটা পেজ থাক, দুটো পেজ থাক, যাই থাক না কেন, যতগুলো পেজ থাক, এইখানে দেখো ওপরে কিছুটা ফাঁকা আছে না, এই যে ওপরে এতটা মার্জিন ফাঁকা আছে দেখতে পাচ্ছ, এই যে এতটা ফাঁকা আছে, নিচেও এতটা ফাঁকা আছে। এটা আমরা মার্জিন দিয়ে রাখতে পারি, বা হেডার ফুটার হলেও নিলেও তোমার এই জায়গাটা কি হয়, তোমার ফাঁকাই থাকবে। ঠিক আছে, কারণ হেডারের জায়গাটা নিতে হবে তোমাদের। আমাদের এখন একটা যে সমস্যা হচ্ছে, যখনই আমাকে নিউ পেজ নিচ্ছি তখন হেডারটা থাকছে না, মানে এটা হেডার থাকে নর্মালি সেটিং করা থাকে। যখন নিউ পেজ নেবে, ধরো নতুন একটা পেজ ক্রিয়েট করলাম, এই যে ফাঁকা, কার্সার একদম প্রথমে চলে গেছে, কার্সার একদম প্রথমে চলে গেছে। কেন গেছি, কারণ এখান থেকে হেডারটা অফ হয়ে আছে। তাহলে ইনসার্টে গিয়ে আমি যদি হেডারটা নিয়ে নিয়ে, যে হেডার লেখা আছে, ফুটার লেখা আছে, হেডার ক্লিক করে এডিট হেডার যেই ক্লিক করবো, তারপর হেডারের এই জায়গাটা আমি পেয়ে গেলাম লেখার জন্য। ঠিক আছে, হেডারে লিখে নিয়ে কি করতে হয়, হেডারে যদি কিছু লেখো তাহলে সেটা কি হবে, যত মানে যা লিখবে তুমি যটা পাতা নেবে প্রত্যেকটা পাতার হেডিং ওই লেখাটাই চলে আসবে, সেম লেখা চলে আসবে। হেডারে কিছু লিখে রাখলে, ফুটারে যদি কিছু লিখে রাখো, যতগুলো পাতা নেবে সব পাতার ফুটারে একই লেখা চলে আসবে। ঠিক আছে, তো হেডার লেখার পর কি করতে হয়, এটাকে আমাদের কি করতে হবে, ক্লোজ করতে হবে। কিন্তু এই ডিজাইন ট্যাব আসবে হেডারের জন্য, এটাকে আমাদের ক্লোজ করে নিতে হবে। ক্লোজ না করলে পাতাতে লিখতে পারবে না এই পাতাতে। ঠিক আছে, ভুল করে ডাবল ক্লিক করলে হেডার চলে আসে অনেকে, এইটা চলে এলে তোমার পাতায় আসবে না, এখানে আসবে না কার্সার।
তখন এটা কি করবে, ক্লোজ করে দেবে, তাহলে পাতাতে চলে আসবে কাজটা। ঠিক আছে, দেখবে তোমরা কাজ করতে করতে এখানে যদি ডবল ক্লিক করে দাও, এইভাবে ডবল ক্লিক করে দিয়েছো, এই হেডার খুলে যাবে, ডাবল ক্লিক করলেও হেডার খুলে যাবে, দিয়ে এটা ক্লোজ করবে। ওকে, তাহলে এই হেডারে এবার যেটা করব আমরা, হেডার ফুটার। দেখো হেডার এবং ফুটার সামনে কি লেখা আছে, বলছে ইফ উই রাইট এনি টেক্সট অ্যাট দ্য হেডার অর ফুটার পজিশন অফ এনি পেজ, যদি কোনো পেজের তুমি হেডার অথবা ফুটারে কিছু লিখে রাখো, দেন ইট উইল ডিসপ্লে এভরি পেজ অফ দ্য ডকুমেন্ট, ডকুমেন্টের সব পেজে এটা দেখাবে। মানে তুমি একটা বই তৈরি করবা যেখানে 100-200 পেজ লাগবে, এবার তুমি চাইছো আমার বইয়ের প্রত্যেকটা ওপরে যেখানে লেখা আছে, কি লেখা আছে এখানে, ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার লেখা আছে না, এই লেখাটা তাহলে জটা পাতা করবো যেন প্রত্যেকটা পাতাতেই সেটা চলে আসে। ওকে, তাহলে সাধারণ এই যে প্রত্যেকটা পেজে একই লেখা আছে ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, তাহলে এই লেখাটা বারবার যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে বারবার প্রত্যেকটা পাতার হেডিংয়ে গিয়ে আমার লেখা তো দরকার নেই, তখন আমি হেডারে লিখে দেবো। হেডারে লিখে দিলে কী হবে, সেই লেখাটা প্রত্যেকটা পাতার হেডিংয়ে চলে আসবে। যদি ফুটারে লিখে দাও তাহলে কি হবে, হ্যাঁ ওই এই ফুটার মধ্যে নিচেটা দেখাবে। ঠিক আছে, তাহলে লিখবো যখন, হ্যাঁ তখন প্রত্যেকটাতে একই শো করবে লেখা। হ্যাঁ, সেক্ষেত্রে আমি যদি পেজ নম্বরটা দিই তো আলাদা হবে। পেজ নাম্বারের ক্ষেত্রে প্রত্যেকটা পেজে আলাদা নাম্বার আসবে। হ্যাঁ, হেডারে যদি পেজ নাম্বার বসাও সেক্ষেত্রে কি হয়, যে আমি ধরুন 1 বসালাম, তাহলে প্রত্যেকটা পাতাতে 1 লেখা আসার কথা, কিন্তু 1 আসবে না। পেজ নাম্বার হিসাবে যদি ওটা অ্যাজ এ পেজ নাম্বার হিসাবে যদি বসাও তাহলে কিন্তু 1 2 3 4 করেই আসবে। আর নর্মালি যদি টেক্সট লেখো 1 2 3 4 তাহলে কিন্তু এটা 1 নিয়ে আসবে। আমি দেখাই, হ্যাঁ দেখো, ইনসার্টে যাবে, হেডারে ক্লিক করবে, পাশে যে অপশন আছে হেডারে ক্লিক করবে, হেডারে যেই ক্লিক করবে হেডারের কিছু স্টাইল এখানে দেখতে হবে, কীভাবে লিখবে তুমি দেখো, হেডার ডিজাইন দেওয়া আছে, এগুলো ডিজাইন, বিভিন্ন রকমের ডিজাইন দেওয়া আছে। হ্যাঁ, এই যে গ্যালারিটা দেখতে পাচ্ছ, এখানে অনেক রকমের ডিজাইন দেওয়া আছে। দেখো এই ডিজাইনটা আমি এখানে সেভ করে রেখেছি, এটা কিন্তু ছিল না কোম্পানি, সব কোম্পানিতে রাজারামপুর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টারের নাম জানে না, তাহলে ওই হেডারে আমি সেভ করে রাখতে পারি। কি করে, যে কোনো একটা ডিজাইন তৈরি করলাম, দিয়ে নিচে একটা অপশান থাকে যে সেভ দ্য সিলেকশন টু হেডার গ্যালারি, এখানে সিলেক্ট করে নিলে ওখানে ঢুকে যায়। ওকে, এবার দেখো এই যেমন লেখা আছে কি, শেখসুদ্দিন রিডিং টিউটোরিয়াল, ঠিক আছে, দ্য কম্পিউটার একাডেমি। তো এই ডিজাইনগুলো তুমি যে কোনো একটা নিতে পারো, তোমার যদি পছন্দ না হয় এগুলো, তাহলে কী করবে, এডিট হেডারে যাবে। ঠিক আছে, নিজের ইচ্ছা মতন লিখবে, নিজের ইচ্ছা মতন ডিজাইন করবে। এডিট হেডারে ক্লিক করলে পাতার উপরের হেডিংটা খুলে যাবে। এবার এই হেডিংয়ে কী লিখতে চাইছো, কি ডিজাইন করতে চাইছো, তুমি এই ডিজাইন ট্যাব থেকে করবে। তাহলে এখানে সাধারণত আমি লিখে নিই, এখানে আমি লিখলাম রাজারামপুর YCPC। ঠিক আছে, এই লেখাটাকে সিলেক্ট করলাম, এটাকে বড় করব, হোম ট্যাবে চলে যাবে, হোম ট্যাব থেকে আমরা বড় করতে পারি, অ্যালাইনমেন্টটাকে সেন্টার করলাম, লেখার সাইজটাকে বড় করলাম। ঠিক আছে, লেখার ডিজাইন চেঞ্জ করলে এখান থেকে কোনো ডিজাইন চেঞ্জ করে নিলাম, মানে এই ডিজাইনটা করে নিলাম। ওকে, এবার এখানে একটা ছবি বসাবো, ডিজাইন ট্যাবে যাবে, ক্লিপার্টে যাব, ক্লিপার্টে গিয়ে এখানে লিখে দিলাম কম্পিউটার, সার্চ করি, কম্পিউটার ছবি দেখতে পাচ্ছ, তাহলে এই ছবিটা বসালাম, এটা বন্ধ করে দিই, এটাকে একটু ছোট করে দিই। ঠিক আছে, আচ্ছা, টেক্সট ট্যাপিং, ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলাম। ঠিক আছে, আর একটু ছোটো করি, টাইপ করো, ইন ফ্রন্ট অফ টেক্সট করো, উপরে থেকে যাবে, ইন ফ্রন্ট অফ টেক্সট মানে তুমি এখানে বসাতে পারো। ঠিক আছে, এখানে, তাহলে এখানে বসালাম, এরই একটা কপি নিব, তাহলে কপি করতে গেলে কী করবো, Ctrl+C আর Ctrl+V, ভি করলাম কোথায়, দেখো এখানে চলে এসছে, তো এখানে বসালাম এটাই। ওকে, এবার বলো এর মুখটাকে ওই দিকে ঘোরাবো, কী করে ঘোরাবে, পিকচার নিয়েছি মানে এখানে একটা ফরম্যাট বলে ট্যাব আসবে, এসছে, এখানে একটা রোটেট আগের দিন দেখিয়েছিলাম, বিভিন্ন পজিশনে রোটেট করা হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ডান দিক থেকে বাম দিক থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর একটা ছিল ভার্টিক্যালি মানে উপর ধারে পা নিচে ধারে মাথা, আর একটা ছিল কি হরাইজন্টালি, এই এইটা। ঠিক আছে, এই ফ্লিপ হরাইজন্টাল, এটা এদিকে ঘুরিয়ে দিলাম। তাহলে রাজারামপুর YCTC লিখে এটা আমি এইভাবে লিখে রাখলাম হেডিংয়ে। এবার তুমি পাতাতে আসছো, ক্লিক করছো, পাতায় আসা যাচ্ছে না, কেন আসা যাচ্ছে না, কারণ হেডিংটাকে বন্ধ করতে হয়, তাই না? হেডিং বন্ধ করার জন্য যে ডিজাইন বলে ট্যাবটা, সব লাস্টে এখানে লেখা আছে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, এখানে ক্লিক করলে হেডিংটা বন্ধ হবে। হেডিং বন্ধ না করলে পেজে লিখতে পারবে না। ঠিক আছে, ক্লোজ হেডার ফুটার করলাম। এবার দেখো হেডিংটা আমার বন্ধ হয়ে গেছে, এবার পাতাতে এসে আমি এখানে লিখতে পারি, সব কিছু করতে পারি, যে পাতাটায় আমি যা কিছু লিখতে পারি। তাহলে আমি কটা পাতায় নিয়েছি, এটা
একটা পাতাতে নিয়েছি। এবার দেখো নিচের পাতাগুলো ফলো করে নাও, এসছে? তুমি এই জুমটাকে কমাও, পেজ জুমটাকে কমিয়ে নাও, যতগুলো পাতা প্রত্যেকটা পাতা হেডিংয়ে এসে এই জিনিসটা চলে এসছে যেটা তুমি নিলে। যদি আরও নতুন পাতা এখান থেকে তোমার দরকার হয় তাহলে দেখবে তোমার প্রত্যেকটা পাতাতে সেই জিনিসটাই চলে আসবে। যদি নতুন পাতাও নাও, যতগুলো ব্ল্যাঙ্ক পেজ নিয়েছো প্রত্যেকটা ব্ল্যাঙ্ক পেজেও তোমার সেই জিনিসটাই চলে আসবে। এইটা হলো হেডার। ফুটারের কি, ফুটার হলে কি হতো, নিচে আসতো। ফুটারও তুমি কি করতে, তুমি যা কিছু লিখতে পারো, তুমি হয়তো থ্যাঙ্কস লিখে দিলা ফুটারে, ঠিক আছে? তাহলে যে কোনো জায়গায় থাকো কোনো অসুবিধা নেই, তুমি এখানেই থাকো এখান থেকেই লেখো, কোনো অসুবিধা নেই। তুমি সব লাস্ট থেকে লেখো। ফুটার করলে ফুটারে ক্লিক করবে, ইনসার্টে যাবে, এডিট, এই ফুটার লেখা দেখতে পাচ্ছ, ফুটারের কিছু ডিজাইন তুমি এখান থেকে নিতে পারো, বা এডিট ফুটার, এডিট ফুটার, এখানে কি লিখবে, আমি এখানে লিখে দিলাম থ্যাঙ্কস। এবার এটা একটু বড় করে নিই, বোল্ড করে নিলাম, সাইজটা একটু বড় করে নিলাম, আচ্ছা, দিয়ে ক্লোজ করে দিলাম। তাহলে থ্যাঙ্কস লেখাটা আমি লাস্টে লিখেছি এখানে, ঠিক আছে? দেখো প্রত্যেকটা পাতার লাস্টে কি লেখা আছে, থ্যাঙ্কস। ওকে, আরেকটা জিনিস দেখে নাও, যেটা বলছিলে তুমি যে আমি এডিট ওই ফুটার করি বা হেডার করি, নর্মালি আমি যখন ওই ফুটারে এখানে আমি 1 লিখলাম, কি লিখলাম 1, তাহলে প্রত্যেকটা পাতাতে কি আসছে, 1 আসছে। তো আমি তো 1 চাইছি না, চাইছি পেজের নিচে নাম্বারিং দেওয়া থাকে, তাই না? নিচে নাম্বারিং থাকে, পরে উপরেও নাম্বারিং থাকে। কিছু কিছু বই যেগুলো কি হয়, আমাদের নাম্বারিং দেখি এই বইটার যেমন নিচে আছে, কোনাতে ডান দিকে এখানে নাম্বারিং আছে, কিছু বইয়ের উপরে থাকে, কিছু বইয়ের এরকম জায়গায় বিভিন্ন জায়গাতে নাম্বারিংটা থাকতে পারে, হ্যাঁ মিডলেও থাকতে পারে, হেডার বা ফুটারের মধ্যেই থাকে, কিন্তু তার বিভিন্ন পজিশনে থাকে। এবার সেই পেজ নাম্বারটা আমি সেট করতে পারি। হেডার পেজ নাম্বার অপশানটা আলাদা করে দিয়েই দিয়েছে, এখানে দেখো পাশেই পেজ নাম্বার দিয়েছে না, পেজ নাম্বার দিয়েছে, এটা কিন্তু হেডার ফুটারের মধ্যেই হয়, দুটো জায়গাতেই। তো আলাদা করে মাইক্রোসফট কোম্পানি তোমার বুঝতে অসুবিধা না হবে বলে এখানে দিয়ে দিয়েছে। তুমি হেডার ফুটার নিয়েও পেজ নাম্বার বসাতে পারো। আমি ফুটারটা নিলাম, দিয়ে এডিট ফুটারে গেলাম, এখানে আমি নিজে লিখবো না, দেখো পেজ নাম্বার বলে আপনার অপশান এখানে পেয়ে যাচ্ছে, আমার ডিজাইন ট্যাবের মধ্যে থেকে লেখা আছে না পেজ নাম্বার, তাহলে পেজ নাম্বারে ক্লিক করো। তাহলে এবার কি নিবা, ওই পেজ নাম্বারটা কীভাবে নিবা এখান থেকে আমি বসাতে পারি। তো সেই পেজ নাম্বারটা এখানে না বসিয়ে আমি কি করলাম, ডাইরেক্টলি পরের পেজ নাম্বার অপশানে চলে গেলাম, একই ব্যাপার, ঠিক আছে? ইনসার্টে গিয়ে এবার যেটা শিখবো আমরা, পেজ নাম্বারটা শিখবো। ওকে, তাহলে হেডার ফুটারের লেখাটা একবার দেখে নিই, দেখে নাও। হেডার ফুটার কী সেটা তো আমি এখানে বলেই দিলাম, যদি কিছু লেখো সেটা প্রত্যেকটা পেজে আসবে। হেডার অপশানে যাবে, যে কোনো স্টাইল ক্লিক করতে পারো অথবা এডিট হেডারে ক্লিক করতে পারো, ঠিক আছে? তারপরে কিছু লিখলে দিয়ে সেই হেডার ফুটারটা ক্লোজ করবে কোথা থেকে, ডিজাইন ট্যাব থেকে। ডিজাইন ট্যাবে ক্লোজ করতে হবে, কিন্তু হেডার ফুটার ক্লোজ করতে হবে। এবার যেটা কি আছে, পেজ নাম্বার আছে। পেজ নাম্বারটা দেখো, পেজ নাম্বারটা কিন্তু আমি পাতায় নাম্বারটা বসাতে পারি। কোথায় বসাবো, কিভাবে বসাবো, এখানে দেওয়া আছে। দিস অপশন ইজ ইউজ টু সেট র্যান্ডম পেজ নাম্বার। র্যান্ডম মানে হচ্ছে প্রথমে 1 বসলে, তারপর একটা 2 বসবে, তারপর একটা 3 বসবে, তারপর একটা 4 বসবে। অটোমেটিক্যালি যতগুলো পেজ নিবা নাম্বারটা চেঞ্জ হতে থাকবে। তো সেই পেজ নাম্বারটা তুমি বসাবে কি করে, প্রথমে কি করবে, পেজ নাম্বার অপশানে যাবে, তার বিভিন্ন স্টাইল চুজ করবে, কোথায় বসাবে, বটম মানে নিচে, টপ মানে ওপরে, তারপরে যে কোনো একটা স্টাইল নিয়ে ওটাও হেডার ফুটারে বসে যায়, এটা ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে? আমাকে দেখিয়ে দিই, ধরে নাও কোনটাতে করছিলাম কাজ, এটা, হ্যাঁ ওপর হেডিং বসিয়েছি। আচ্ছা, তোমাদের আরেকটা পেজ নাম্বারটা বসানোর আগে আরেকটা জিনিস বলে দিই, এই লেখাটা রাজারামপুর ওয়াইসিটিসি, আমার হেডার ফুটার গ্যালারিতে তো এটা নেই, তাই না? আমার ছিল কোনটা, আমি সেভ করে রেখেছিলাম, এইগুলো সেভ করা আছে, এইগুলো সেভ করা আছে, ঠিক আছে? ডাইরেক্টলি যদি এটাতে ক্লিক করি কিনা, তাহলে আমার এটা বসে যাবে ডাইরেক্টলি, আমাকে নতুন করে নেওয়ার দরকার নেই। মানে এমএস ওয়ার্ডে তুমি ধরো এই ডকুমেন্টটা তো ফাঁকা, আমি চাইছি হেডারে যাব, ইনসার্ট হেডার, এই ডিজাইনগুলো যা আছে এর বাইরেও আমি সেভ করে রেখেছি এই গ্যালারিতে, এই স্টাইলটা এখানে ক্লিক করবো, দেখো এসছে, যা লেখাটা এলো না কেন, ইনসার্ট হেডারে গেলাম, এই লেখাটা চলে এসছে। ওইখানকার লেখাটা কিছু সমস্যা হয়েছে, আঁটছে না বা মার্জিন আঁটছে না, সমস্যা হয়েছে বলে লেখাটা নিচে হয়তো চলে এসেছিলো।
তাহলে এই লেখাটা চলে এলো। এবার ক্লোজ করে দাও। তাহলে দেখো আমাকে আর কিছু করতে হলো, ডিজাইনটা সেভ করাই ছিল, এখানে বসে গেল। হেডারটা তুলতে গেলে কি করবে, ইনসার্টে যাবে, হেডারে যাবে, রিমুভ হেডার লেখা আছে, এই রিমুভ হেডারে ক্লিক করো, দেখো এটা হেডারটা মুছে গেল। ওকে, এবার চাইছো তুমি যে হেডারটা তৈরি করলে সেই হেডারটাকে ওইখানে সেভ করে রাখতে, সেক্ষেত্রে কি করবে, এই এডিট হেডারে যাবে, ইনসার্টে গিয়ে হেডারে গিয়ে এডিট হেডারে ক্লিক করলে এটাতে এডিটিং পজিশন অর্থাৎ আমি সিলেক্ট করতে পারি, চেঞ্জ করতে পারি, এগুলো করা আছে। এইটাকে কি করবে, সিলেক্ট করে নেবে, পুরোটাই সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এটাকে আমি কন্ট্রোল এ করলাম, কন্ট্রোল এ মানে অল সিলেক্ট, কন্ট্রোল এ মানে অল সিলেক্ট, অর্থাৎ হেডিংয়ে যা আছে সব কিছু সিলেক্ট হয়ে গেল। এবার এটাকে সে ইনসার্টে গিয়ে দেখবে হেডার ফুটারের মধ্যে সব লাস্টে সেভ দ্য সিলেকশন টু হেডার গ্যালারি লেখা আছে, ক্লিক করে দেওয়া যাবে। একটা নাম দিয়ে দিতে পারে, ঠিক আছে, নাম দিয়ে দিলাম, রাজনপুর দিয়েছি, কিছু একটা নাম দিয়ে ওকে করলাম, সেভ হয়ে গেল। এবার এটা ক্লোজ করে দাও, ডিজাইনে যাও, ক্লোজ করে দাও। এবার নতুন একটা পেজ নিলাম, নিউ আরেকটা পেজ নিলাম, ঠিক আছে। ইনসার্টে যাও, গিয়ে দেখো হেডারে গিয়ে ওইটা তোমার গ্যালারিতে সেভ হয়েছে কিনা, সব লাস্টে তারিখ থাকার তো কথা নেই, ওই দেখো এইটা রাজারামপুর ওয়াইসিটিসি লেখা আছে, এটা ক্লিক করে দাও, তাহলে ডাইরেক্টলি চলে তার ডিজাইন করার দরকার নেই, একটা ডিজাইন করে রাখবে, সেই ডিজাইনটাই ডাইরেক্টলি তুমি ওখানে বসিয়ে দিতে পারবে। তাহলে এগুলো আমাদের কাজের সুবিধার্থে আমরা এগুলোকে গ্যালারিতে সেভ করে রাখতে পারি। ওই রকম দেখিয়েছিলাম না, কভার পেজকে আমরা সেভ করে রাখতে পারি, তো সেই রকম এইভাবেই পুরোটা সিলেক্ট করে নিয়ে সেভ দ্য সিলেকশন টু গ্যালারি করলে সেভ হয়ে থেকে যাবে। ওকে, এবার চলে আসি আমরা পেজ নাম্বারে। তাহলে ক্লোজ করে দিলাম, এটাকেও ক্লোজ করে দিই, এটা থাক, এখানে অনেকগুলো পেজ আছে, ঠিক আছে, প্রথমটায় যাই। আচ্ছা, এবার আসি পেজ নাম্বারে। ইনসার্টে গিয়ে দেখো পরের অপশন আছে পেজ নাম্বার। পেজ নাম্বারে যে ক্লিক করবে, এখানে টপ অফ পেজ, বটম অফ পেজ, পেজ মার্জিন, কারেন্ট পজিশন, এরকম বিভিন্ন অপশন আছে। তো টপ অফ পেজ মানে হচ্ছে পাতার উপরে নাম্বারটা বসবে, বটম পেজ মানে হচ্ছে নিচে বসবে, পেজ মার্জিন বলতে পাতার যে মার্জিন আছে সেই মার্জিনের সাইডে বসবে, ঠিক আছে, এবং সাইডে। কারেন্ট পজিশন মানে তোমার এখানে 100টা পাতা নেওয়া আছে, তো তোমার প্রথম 10টা পাতা ছেড়ে দিলে, দিয়ে পরের থেকে তুমি নাম্বারিংটা দিতে শুরু করতে চাইছো, সূচিপথের পর থেকে নাম্বারিংটা দিতে শুরু করতে হবে, বুঝতে পেরেছো তো। ওইখানে কার্সার পেজটাকে নিয়ে যাবে, দিয়ে কারেন্ট পজিশনটা ক্লিক করবে, তবে সেখান থেকে নাম্বারিংটা আসবে, এইটা সিস্টেম। ওকে, তাহলে আমি নাম্বারটা বসাই আপাতত কোথায় বসাবো, ওপরে তো কিছু একটা লেখা আছে বটম অফ পেজ করে, তাই না, পাতার নিচে। বটম অফ পেজে যখনই মাউস পয়েন্টারটা নিয়ে যাবে, তখন এখানে কিছু ডিজাইন দেখতে হবে। বটম অফ পেজ বলতে দেখো পেজের নিচে বসাবে, বাম দিক চেপে বসাবে, না মধ্যে, না ডান দিক চেপে, এইরকম ভাবে বিভিন্ন স্টাইল দেওয়া আছে নাম্বারিং এর। দেখো এইটা যদি নাও, এখানে লেখা থাকবে এরকম ডিজাইন থাকবে, এখানে নিলে এরকম ডিজাইন থাকবে, এটা দেখো এরকম ডিজাইন থাকবে, তা লাইনটা পাতলা থেকে মোটা হয়, আবার পাতলা হয়ে নিচে নাম্বারিংটা থাকবে, ঠিক আছে। এরকম বিভিন্ন ডিজাইন দেওয়া আছে। ডিজাইনগুলো মাইক্রোসফট কোম্পানি তৈরি করে রেখেছে, এবার তুমি এর মধ্যে থেকে যে কোনো একটা ইউজ করতে পারো। যে নাম্বারিং এর দেখতে পাচ্ছ এখানে একটা স্টাইল করা আছে, হ্যাঁ, একটা শেপের মধ্যে নাম্বার দেওয়া আছে, তাহলে এরকমভাবে যে কোনো একটা ডিজাইন তুমি চুজ করে নিতে পারো। ধরে নাও আমি এই ডিজাইনটা নিলাম, মিডিলে বসবে, এরকম গোলের মধ্যে থাকবে, তাহলে ক্লিক করবে, এটার পরে 13 নম্বর চলে এলো। কেন 13 নম্বর চলে এলো, কারণ আমার কার্সারটা এখন কত নম্বর পেজে আছে, 13 নম্বর পেজে আছে, ঠিক আছে। এবারে হেডিংটা কি করে দেবে, ক্লোজ করে দেবে। তাহলে প্রত্যেকটা পেজের নাম্বার, এটা হচ্ছে 12 নম্বর পেজ, এটা 11 নম্বর পেজ, 10 নম্বর পেজ, ঠিক আছে। আর যদি আরও পেজ নেওয়া যায়, তোমার 13 পরে যদি আরও পেজ নাও, এখানে কার্সারটা রাখো। নতুন পেজ নিতে গেলে আমরা ইনসার্টে গিয়ে ব্ল্যাঙ্ক পেজ করতে পারি, তাই না। ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করো, দেখো 13 পরে যে পেজটা এলো, এটা কত এলো, 14। কন্ট্রোল চেপে ধরে এন্টার মারবে, পেজ ব্রেক, একটা নতুন পেজ চলে আসে। এটা 15, 16, 17, 18, 19, 20, এবার পরপর দেখো পেজগুলো চলে আসছে না। তাহলে যতগুলো পেজ নিয়েছি প্রত্যেকটা পাতার নাম্বারিং অটোমেটিক্যালি চলে আসছে। তো পেজ নাম্বারটা বসানো কি কঠিন কাজ নয়, আমাদেরকে মাইক্রোসফট কোম্পানি খুব সুন্দর করে এখানে দিয়ে দিয়েছে যে পেজ নাম্বার অপশান, এখান থেকে কোথায় বসাবো পজিশনও দিয়ে দিয়েছে, তারপরে তুমি স্টাইল চুজ করে নিতে পারো। এবারে একটা জিনিস যেটা আমরা শিখবো, সেটা হচ্ছে এই যে পেজ নাম্বারটা বসছে, এটা 1 2 3 4 করেই বসছে।
আমি পেজ নাম্বার অনেক সময় 1 2 3 4 এর জায়গায় ABCDও প্রয়োজন হয়, ABCD বা রোমান হরফের দরকার হয়, সেইভাবে পেজ নাম্বার স্টাইলটা কী করে চেঞ্জ করবে, তখন কী করবে, লিখে দিয়েছি তোমাদের পেজ নাম্বার এর হাউ টু চেঞ্জ পেজ ফরম্যাট, হাউ টু চেঞ্জ ফরম্যাট অফ পেজ নাম্বার, পেজ নাম্বারের ফরম্যাটটা কী করে চেঞ্জ করবে, সেক্ষেত্রে কীভাবে লেখা আছে দেখো, পেজ নাম্বারে যাবে, ফরম্যাট পেজ নাম্বারে যাবে, তারপরে যে কোনো স্টাইল দেওয়া আছে চুজ করে ওকে করবে, খুব সিম্পল, একবার দেখতে দিয়ে যাবে। পেজ নাম্বারে নিয়ে নিয়েছো, পেজ নাম্বার ক্লিক করো, ফরম্যাট পেজ নাম্বার বলে অপশন দেখতে পাচ্ছ, আর একটা নিচে কি আছে, রিমুভ পেজ নাম্বার, রিমুভ মানে তো পেজ নাম্বারটা উঠিয়ে যাবে, তাহলে ফরম্যাট পেজ নাম্বারে যাব, এখান থেকে গিয়ে এই যে এই ফরম্যাট দেখেন যেটা দেখা আছে 1 2 3 4 করা আছে, এখানে দেখো ABCD আছে, ছোট হাতের বড় হাতের, রোমান হরফ ছোট হাতের আছে, রোমান হরফ বড় হাতের আছে, তাহলে কোনটা নিয়ে ABCD নিয়ে নিলাম, ABCD বড় হাতেরটা নিলাম, ঠিক আছে, জাস্ট অ্যাজ এ এক্সাম্পল দেখানোর জন্য ওকে করলাম, এটা A, ঠিক আছে, এই চলে এলো। তাহলে আমাদের যে লাস্ট পেজ যেটা, সেই পেজটা কি হবে, সব লাস্টে এখন পর্যন্ত যেটা আছে কি হবে, XYZ, কারণ 26টা পেজই আমার নেওয়া আছে। এরপরে যদি আমি আরেকটা পেজ নিই সেটা কি হবে বলো, কি হবে দেখি, তাহলে দেখা যাক, ব্ল্যাঙ্ক পেজ করলাম, জেড এর পর তাহলে কে এলো, ডাবল A, আবার একটা ব্ল্যাঙ্ক পেজ, গাড়ির নাম্বারের ওয়েবসাইট, ডাবল B, ডাবল C, ঠিক আছে, এইভাবে আসছে। তাহলে ABCDটা এই ফরম্যাটে সেট করা আছে, এইভাবে আসছে। আচ্ছা, আমি যদি রোমান হরফ করে দিই তাহলে এই পেজটা কত কি দেখাবে, হ্যাঁ একই দেখাবে স্যার, আর রোমান হরফ একই দেখাবে কি করে, রোমান হরফ তো আলাদাভাবে লিখতে হয়, রোমান হরফ লিখতে যাও না, টাইম পজিশন, আমি পেজ নাম্বারের ফরম্যাটে গেলাম, রোমান হরফ না থাকলে, আর 1 2 3 থাকলে স্যার এই আচ্ছা, এই যে বিবি পেজটা কত, 29, তাই তো, 28 নম্বর পেজ, সিসিটা 29 হবে, তাই তো, তাহলে এই 29 নাম্বারটা রোমান হরফে কি করে লিখবো বলো, রোমান হরফে 1 লিখি, একটা আই দিয়ে 1 লিখি, রোমান হরফ ডবল এক্স আই এক্স, ডাবল এক্স মানে দুটো 10, আই এক্স মানে 9, হ্যাঁ, রোমান হরফ করলাম, ওকে। আচ্ছা, এটা আঁটছে না, এই হেডারে গিয়ে এই শেপটাকে একটু বড় করে দিই, এনে, ঠিক আছে, 28 হবে, হুম, 28 এটা 28 নম্বর পেজ, এটা 88 তো, 10 10 20 আর 5 6 7 8, 28 নম্বর পেজ, এটা 29, ঠিক আছে, 30 এ কি হবে, 30 এ 3টে এক্স, তাই তো, 50 দিয়ে হ্যাঁ, মানে আচ্ছা, তাহলে 31, এটা হচ্ছে 31, এই এটা হচ্ছে 31, তাই তো, এটা 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40 এ কি হবে, 4টে এক্স, না স্যার এক্সেল, এক্সেল 40 এ হবে এক্সেল এক্সেল, আগে এল হবে, তারপর এক্স হবে, হ্যাঁ। মানে মাইনাস করতে 10, হ্যাঁ। এল 50, হ্যাঁ, দিন দিন হবে, 50 হচ্ছে এল, এই যে 50 এল, ঠিক আছে। রোমান হরফে আমাদের অনেক সময় কম্পিটিটিভ এক্সামে, চাকরির পরীক্ষাতে অনেক সময় রোমান হরফে লিখতে দেয় যে 79 রোমান হরফে কত হ্যাঁ, হয়, এক্সামে তো হ্যাঁ, দেওয়া থাকে, খুব বড় দেয় না, ছোট ছোটই দেয়, 100-এর মধ্যেই দেয়, বেশি বড় দেয় না। আমি হাজারে কি হবে, কত পরীক্ষা দিনে গেছে, এমনি নরমাল দিয়েছি 1000 এম। এবার রোমান হরফটা দেখো, আমি তোমাদের এখানে লিখে দিয়েছি এখন যে এই রোমান হরফটা, এটা যদি মনে রাখো তাহলে সব পারবে, ঠিক আছে। 40-এ কত আছে, এক্সেল, 50-এ এল, এই যে 90-এ এক্সি, 1000-এ সি, ঠিক আছে। 400 যখন হবে সিডি, 500 হচ্ছে ডি, 900-তে সিএম, আর 1000-এ হচ্ছে এম। ওকে, এবার কোনো একটা সংখ্যা তোমাকে লিখতে দিয়েছে, এই দেখো 1898, কিভাবে লিখতে হয় 1898, সেক্ষেত্রে বড়, যত বড় তুমি সংখ্যা পাবে সেইগুলোকে ভাঙতে ভাঙতে ছোটতে আসবে, বড়গুলোকে আগে নিতে হবে। তাহলে 1898-এর মধ্যে আমি 1000টা আগে পাবো বড় সংখ্যা, যার একটা মান আছে, রোমান হরফে মান আছে, তাই না, এই এম। তারপরে 800 তো নয়, 500 আছে বড় ওদের মধ্যে থেকে, 900 ছিল আবার, ঠিক আছে, কিন্তু 900 যেহেতু নয়, 800 আছে, এই 500কে বড় পাচ্ছি আমি, তাই 500 জন্য কি আছে, ডি বসিয়ে দেবো। 500-এর পরে বাকি থাকলো কত আমার, 398 বাকি থাকলো। 300-এর মধ্যে থেকে তো বড় সব থেকে সংখ্যা সি হচ্ছে 100ই বড়, হ্যাঁ, তাই 3টে সি মানে 300 বসিয়ে দিলাম। আবার 98-এর জন্য
98 করতে গেলে বড় সংখ্যা 90 কে পাবো আমরা, আর 8 কে পাবো, তাই না? তাহলে এইভাবে ভেঙে আমাদেরকে তৈরি করতে হয়। 90 এর জন্য কি আছে, x আছে, আর এটা 8। তাহলে এই যে রোমান হরফের এই যে সংখ্যাটা, এইটাকে যদি তোমাকে দেখিয়ে দেওয়া হয় যে বলো যে এটা কত, তুমি কিন্তু তোমাকে দেখে বলতে হবে যে হ্যাঁ এটা হচ্ছে a মানে 1000, d মানে এটা, আর c c c x c, মানে এটা কিন্তু চিন্তা ভাবনা করে তুমি এইটা থেকে ভেঙে করে নিতে পারবে, কিন্তু এটা দেখে বলাটা দেখেও বলা যাবে, ঠিক আছে? কঠিন কিছু নয়, কঠিন কিছু নয়। আচ্ছা, জানতে পারবে পাশে লেখা না থাকলে বুঝতে পারা যাবে না। ও দুটো একটা করা যাবে, সবগুলো একসঙ্গে বসাতে পারলে। আরে বলো এটা কত, এই পেজ নাম্বার কি আছে এটা? c মানে 100, l মানে 1000, n মানে হ্যাঁ হ্যাঁ 50, হ্যাঁ 50 x মানে 10 আর তারপর কয়টা x আছে স্যার? তিনটে 30, তাহলে 30 আর ওদিকে আর 8 আছে তাহলে 32 100 38 কি করে 50 তো পেলে ওখানে 50 মানে 80, হ্যাঁ 187, 188। 88 এখানে এলে 50 পেয়ে গেলাম, 3 30, 50 আর 30 এ যোগ করলে 80 হয়ে গেল, আর এখানে হচ্ছে তিনটে আই যদি থাকে তাহলে 88 হয়ে যাবে, তাই না? এই জিনিসটা এই দেখো 188 নাম্বার পেজ। হ্যাঁ এরকম জানিস না স্যার। হ্যাঁ বুঝতা না তোমার সব সেম রকম করে আছে রোমান সংখ্যা। রোমান সংখ্যা আছে? হ্যাঁ যে পড়বে এই এটা বললো কত নাম্বার পেজ? CD আর তিনটে x ix। CD মানে কত? 400, 400, তিনটে x এর হচ্ছে 30, ix এ হচ্ছে 9, 30, 39, 439, 439, এটা 439 নাম্বার পেজ, 439 নাম্বার পেজ। আচ্ছা, তাহলে রোমান হরফটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? রোমান হরফের পর এবার কি আছে দেখে নিন, টেক্সট বক্স। টেক্সট বক্সটা কিছু না, একটা বক্স, আমরা এটাকে যখন শেপ নিচ্ছিলাম না, শেপের মধ্যে লিখতে পারছিলাম কার্সার নিয়ে, এখানেও তাই টেক্সট বক্সে তার মধ্যে তুমি লিখতে পারবে, যে কোনো ডিজাইন লিখতে পারবে। তাহলে কিভাবে লিখবে, এখানে যে কোনো পাতাতে যাও, ইনসার্টে যাবে, এই যে পাশে টেক্সট বক্স লেখা আছে ক্লিক করবে, দেখবে কিছু ডিজাইন ওরা দিয়ে দিয়েছে, যে গ্যালারি, ঠিক আছে? যেরকম গোল করে তার মধ্যে লেখা স্টাইল ডিজাইন, এই স্টাইলটা যদি নাও না, ভেবে নেবে এটা একটা পেজ, এটা একটা পেজ, পেজের এই টেক্সট বক্সটা নিলে পেজের এইভাবে এইদিকে টেক্সট বক্সটা আসবে, এইটা নিলে এইভাবে আসবে, তুমি এইটা যদি নাও তাহলে ওপরে এইভাবে আসবে এই লেখাটা, ঠিক আছে? এটা যদি নাও এইভাবে আসবে, এটা যদি নাও এইভাবে আসবে। তাহলে কি কোন ডিজাইনটা নিতে চাইছো তুমি, টেক্সট বক্সের ডিজাইন এখান থেকে নিতে পারো। এটা নিলে দেখো পেজের উপরে আসবে, এই উপরে আমার হেডারটাকে উঠিয়ে দিয়ে এটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এই ডিজাইনটা চলে এলো, মানে ওই হেডারের উপরে এটাকে বসে গেছে। তুমি এটাকে টেনে আবার নিয়ে আসতে পারো, এবার এখানে তুমি যা খুশি লেখো সেই ডিজাইনের লেখাটা চলে আসবে, বোঝা গেল? এটাকে যদি টেনে নিয়ে আসো নিচে, তাহলে ওই দেখো উপরে হেডারটা দেখতে পাবো, বুঝতে পারছো তো? এটা কিছু না, টেক্সট বক্স, এইটা হচ্ছে টেক্সট বক্স। তাহলে পেছনেরটা কি? আমি তো টেক্সট বক্সের টানছি, সঙ্গে পিছনের সঙ্গে ওইটাও চলে আসছে। এই পিছনটা কি? ওটা শ্যাডো রাখা আছে ওর, ঠিক আছে? আমরা এর আগে শিখেছি না, একটা শেপ নিয়ে তাতে লেখা দিতে পারি, শ্যাডো দিতে পারি। তাহলে ওরা ডিজাইন করে রেখেছে, তোমার প্রি ডিজাইন করে রেখেছে, কাটতে কম হবে, ডাইরেক্টলি বসিয়ে দিতে পারবা। এই যে শ্যাডোটা, এই দেখো, এই যে শ্যাডোটা বুঝতে পারছো তো? শ্যাডোটা মুভ হচ্ছে, এই যে শ্যাডোটা, হ্যাঁ, যে শ্যাডোর কালার, এখান থেকে আমি শ্যাডোর অন্য কালার দিয়ে দিতে পারি। শ্যাডো কালার লেখা আছে, শ্যাডো কালার অন্য কিছু দিয়ে দিতে পারো তুমি, বুঝা গেল? তৈরি করা আছে, ঠিক আছে? তাহলে এটা তৈরি করা আছে, তৈরি করা শেপ তুমি নিয়ে নিতে পারো। ঠিক আছে, খুব ভালো, ডিলিট করলাম। এইখানে ইনসার্টে গিয়ে টেক্সট বক্সে গিয়ে তাহলে এই ডিজাইনগুলো তো নিতে পারো, নেওয়ার পরেও তুমি স্টাইল চেঞ্জ করতে পারো, ঠিক আছে? আর ড্র টেক্সট বক্স লেখা আছে যেটা, এই ড্র টেক্সট বক্স মানে যদি ক্লিক করো তাহলে কি হবে, তুমি একটা বক্স ড্র করে তার ভিতরে লিখতে হবে। সিম্পল একটা বক্স ড্র করে নিলে, যেভাবে আমরা শেপ ড্র করি, এটা ড্র করে নিয়ে এটার ভিতরে কি করতে পারবো, আমরা লিখতে পারবো, কালার দিতে পারবে, সব কিছু করতে পারবে। এবং এটাকে তুমি যেখানে খুশি মুভ করতে হবে, এটাকে সরিয়ে যেখানে খুশি রাখতে পারো, দেখো এদিকে রাখতে পারো,
এইদিকে রাখতে পারো, যেখানে খুশি নিয়ে যেতে পারো। কালারটা দেখতে লাগে লেখার এক্সটেনশন করা সব করা যায়। এটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে যে হোমে যাবে, হোমে গিয়ে স্টাইল কালার যা আছে সব চেঞ্জ করতে পারবে, বুঝা গেল? সবই করতে পারবে এবং ওকে যেখানে খুশি বসাতে পারবে। ইচ্ছা মতো আর একটা কিছু কথা নেই কালার হচ্ছে এই যে এইটা, বুঝতে পারলে? লেখা বড় করতে গেলে বড় করবে, এবার টেক্সট বক্স ছোট থাকলে আঁটবে না, তখন এটাকে টেনে বড় করে নেবে টেক্সট বক্সটাকে, ঠিক আছে? টেক্সট বক্সের যে ফরম্যাটটা কি, আমরা টেক্সট বক্স যা করেছিলাম টেক্সট বক্সটা আবার তুমি এরকম করতে পারো, এরকম ডিজাইন, এই যে ডিজাইন যেগুলো যা করেছিলে সবই করতে পারবে, যা যা শিখেছিলে তুমি টেক্সট বক্সের। অ্যাকচুয়ালি নর্মালি আমরা ইনসার্টের এই যে এখান থেকে সেভ করেছিলাম না, শেপ যা নিয়েছিলাম, শেপে কি হয় যে বিভিন্ন আকৃতির শেপ নিয়ে তার মধ্যে লিখতে পারি আমরা, আর টেক্সট বক্সটা কেমন থাকে চারকোনায় থাকে, ঠিক আছে? এইটা তাহলে এখানে হয়তো মিশন করা হবে কি না, আমরা পরে যখন বসছি সে আবার সে ছবি আঁকতে লাগছে, এক সপ্তাহ বাদ আছে স্যার এই ছবি আঁকা প্র্যাকটিস করতে হবে। তোমরা শোনো, ভিডিও আমার চলবে না, যে ভিডিও না আমি বল, দেখো ওয়ার্ড আর্ট, এবার যেটা শিখবো আমরা ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টের সাহায্যে কি করতে পারবে তোমরা, স্টাইল করে লিখতে পারবে, ঠিক আছে? ডেকোরেটেড ওয়ার্ড, এখানে কি লেখা আছে, দিস অপশন ইজ ইউজ টু রাইট ডেকোরেটেড ওয়ার্ড। ডেকোরেটেড মানে সাজানো গুছানো, আচ্ছা ডেকোরেটররা যেমন প্যান্ডেল সাজায়, আমাদের বাড়িঘর সাজায়, সেরকম ধরো সাজানো গোছানো কিছু শব্দ আছে যেগুলো স্টাইলে তুমি লিখতে পারবে। এইখানে যায়, ইনসার্টে যাবে, পরের অপশনটা আছে এই কুইক, ধর কিছু অপশন তোমাদের এখান থেকে দরকার নাই, একেবারেই দরকার নাই বলে আমি তোমাদের দেখাবো না, ঠিক আছে? আচ্ছা ওয়ার্ড আর্ট বলে যে অপশনটা আছে, এটা দেখ এর মতন সিম্বল, এটাতে ক্লিক করবে, এটাতে ক্লিক করে দেখো দেখতে পাচ্ছ বিভিন্ন ডিজাইনের লেখা, কোন ডিজাইনের লেখাটা ভালো লাগছে? এটা 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 শোলে শোলে সিনেমা, এরকম লেখা থাকতো আগে ধরানো। হ্যাঁ, সিনেমা দেখতাম যে নামগুলো সব এরকম করে ডিজাইন করে লেখা থাকতো। তো যে কোনো একটা ডিজাইন আমি নিয়ে নিলাম, কোনো একটা ডিজাইন নিইনি, এটা নিলাম। এবার এখানে তুমি এই বক্সের মধ্যে তুমি তোমার যা লিখতে চাইছো, স্কুলের নাম, নিজের নাম, যা লিখতে চাইছো, আমি লিখলাম জাস্ট RAJARAMPUR রাজারামপুর ইউথ, ঠিক আছে? এই লেখাটা লিখলাম, যেটাকে ওকে করলাম, দেখো সেই স্টাইলে লেখাটা এখানে বসে গেছে। এবার এই লেখাটাকে টানলে আসছে না, কেন আসছে না? আমরা যেমন প্রথমবার ছবি নিয়েছিলাম, ছবিটা আসতো না, একটা অপশান চেঞ্জ করতে হয় তবে আসে। কি অপশান? টেক্সট র্যাপিং। এইটারও দেখো ফরম্যাট বলে ট্যাব এসছে না, এইখানেও দেখো টেক্সট র্যাপিং বলে একটা অপশান আছে এইখানটাতে। এই টেক্সট র্যাপিং এ ক্লিক করে টাইট করে নাও বা হ্যাঁ কিছু একটা করে নাও। এবার দেখো এটাকে তুমি টেনে এনে ছবির মতন বসাতে পারবে এবং ছবির মতন একে ছোট বড় সব করতে পারবে। আর যে পিকচার যেমন ছোট বড় করা যায় সব কিছু তুমি এটাকে করতে পারবে। আছে তাহলে কোনো লেখার ডিজাইন তুমি ওখান থেকে নিতে পারবে। নেওয়ার পর এবার এই ফরম্যাট ট্যাব থেকে কি কি করা যায় এগুলো একবার দেখে নিতে হবে আমাদেরকে। দেখেন প্রথমত এডিট টেক্সট মিনস এইখানে যে নামটা লিখেছো এর মধ্যে থেকে তুমি চাইছো এখানে রাজারামপুর ইউথ লেখা আছে, রাজারামপুরটা থাকবে না, জাস্ট ইউথ লেখাটাই থাক, রাজারামপুরটা কেটে দেবে। তো এখন কাটতে গেলে তো পুরোটাই ডিলিট হয়ে যাবে, তার জন্য এডিট টেক্সটে যাবে, ওই জায়গাটা চলে আসবে যেখানে তুমি লিখেছিলে, এইখান থেকে রাজারামপুরটাকে তুমি কেটে দাও, কেটে দিলাম, ঠিক আছে? রাজারামপুরটা ওখান থেকে কেটে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তাহলে আমার এখন লেখা থাকলো কোনটা? শুধু যে ডিজাইনে নিয়েছিলাম সেই ডিজাইনই তো এসছে, তাই না? এটা চলে গেল। স্পেসিংটা হচ্ছে এই YOUTH এদের মধ্যে, এই অক্ষরগুলোর মধ্যে গ্যাপিংটাকে বলা হয় স্পেসিং, ক্যারেক্টার স্পেসিং। স্পেসিংটাকে দেখো যদি একটু কাছাকাছি করতে চাও টাইট করো, কাছে এসছে, আর একটু ভেরি টাইট করে দাও, ভেরি টাইট দেখো বেশি কাছাকাছি হচ্ছে, চেপে গেছে একে উপরে উপরে। হ্যাঁ, এই স্পেসিংটা নর্মাল ছিল এরকম, এই ছিল নর্মাল, আর লুজও করতে পারো, লুজ আর একটু লুজ করে দাও, এরকমভাবে লুজ করতে পারো, ঠিক আছে? তো এগুলো স্পেসিংটা হয়ে গেল। আর নেক্সট আছে এইটা হচ্ছে ইভেন হাইট, অর্থাৎ এই আমরা দেখি যদি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার লিখি, ক্যাপিটাল লেটারগুলো বড় হয়, স্মলগুলো ছোট হয়। তো সবগুলোকে যদি সমান হাইটের করতে চাও তখন ইভেন হাইট করতে হয়। যেমন একটা দেখিয়ে দিই, এটা পেলাম ইউথ বানানটা এইভাবে লেখো, ক্যাপস লক অফ করি, YOUTH
এইভাবে লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস ফলো করো, ও ছোট আছে, ইউ ছোট আছে, টি বড়, এইচ বড়। তাহলে এইভাবে আমরা যে লেখাগুলো আছে প্রত্যেকটা উপরে কিন্তু সমান হাইট নাই। এই হাইটটাকে এখানে যদি ক্লিক করো তাহলে সমান হয়ে যাবে সবাই, বুঝা গেল? ইভেন হাইট মানে সম হাইট। তাহলে এরকম সমান হাইট যদি করতে চাই এইভাবে আমরা করতে পারি প্রয়োজন। এটা 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 হরাইজন্টালি আছে, এরকম চওড়াভাবে আছে মানে হরাইজন্টাল আছে। লেখাটাকে ভার্টিক্যাল করতে গেলে এখানে ক্লিক করবে, এটা ভার্টিক্যাল ওয়াই ও ইউ, এটা হরাইজন্টাল ভার্টিক্যাল। তাহলে এইভাবে আমরা হরাইজন্টাল ভার্টিক্যাল চেঞ্জ করতে পারি পরবর্তীতে, ঠিক আছে, প্রয়োজনে। নেক্সট কি আছে তারপরে, এইটা ছিল অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা তো আমরা জানি লেফট রাইট সেন্টার, পেজের কোথায় বসাবো। তো তুমি এটাকে পেজের অ্যালাইনমেন্ট দেওয়া দরকার নেই, এবার টেনে বা সরিয়েও নিতে পারবে, অথবা তোমার ওই যে আমাদের যে সেন্টার অ্যালাইনমেন্ট, এটা কি বলতো ওই টেক্সট বক্সের ভিতরে অ্যালাইনমেন্ট, এখানে কোনো ইয়ে দেখতে পাবে না, পরিবর্তন দেখতে পাবে না। এবার এই ডিজাইনটা ছিল এইটা আমি যেটা নিয়েছিলাম, তাই না? এখন মনে হচ্ছে এটা না নিয়ে ওই অন্য কিছু নিলে মনে হয় ভালো হতো, তাহলে আবার নতুন করে নিতে হবে, আবার নতুন করে তোমাকে লিখতে হবে। দরকার নেই, তুমি এখান থেকেই এটা চেঞ্জ করতে হবে। এই অপশানে যাও, দেখো যতগুলো ডিজাইন ছিল সবগুলো এখানে আছে। তুমি নিয়েছিলে কোনটা, এইটা নিয়েছিলে, তাই না? তোমার এটা নিয়ে লিখে ফেলেছে, এবার মনে হচ্ছে এটা না নিয়ে অন্য নিলে ভালো হতো, নেওয়ার দরকার নেই। এখানে যাও, এই দেখো বুঝতে পারছো? তাহলে বিভিন্ন রকমের স্টাইল আছে, যে স্টাইলগুলো তুমি এখান থেকে পরবর্তীতেও চেঞ্জ করে নিতে পারবে। ওই যে যে গ্যালারিটা দেখতে পাচ্ছি, যে গ্যালারির মধ্যে যা যা ডিজাইন আছে সেগুলো একটা লিখে নেওয়ার পরে আমরা চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে? আর কি করা যায়, এতে অনেক কিছু করা যায়। এর ভিতরে যে রংটা দেখতে পাচ্ছ বা যে কালারটা দেখতে পাচ্ছ, সেই কালারটা আমরা এখান থেকে আলাদা করে চেঞ্জ করতে পারি, এখান থেকে অন্য কালার দিতে পারি। এর ভিতরে ফিল কালার দেখতে পাচ্ছ না, ফিল কালার শেপের ভিতরে আমরা যা যা করেছিলাম সব করতে হবে, সব। এই যে আমি আলাদা কালার দিতে পারি ইচ্ছা করলে। এর ভিতরে দেখো কি আছে, পিকচার লেখা আছে না, ছবি দিতে পারবে। অর্থাৎ কম্পিউটার থেকে কোনো একটা ছবি সিলেক্ট যদি করে নাও, তাহলে সেই ছবিটা ওই এর ভিতরে ঢুকে যাবে, তোমার ওই লেখাটার ভিতরে ঢুকে যাবে। ধরো এই ছবিটা আমি নিলাম, এই ছবিটা ইনসার্ট করে দিলাম, তাহলে দেখো এর ভিতরে ওই ছবিটা চলে এসছে লেখাটার নামের ভিতরে। এটা কি ছবি নিলাম, ভালো একটা ছবি নিই, পিকচার। এই ছবিটা নিই, ইনসার্ট, বুঝতে পারছো তো? নামের ভিতরে সেই ছবিটা ঢুকে যাবে। তাহলে নামের ভিতরে এখান থেকে পিকচার দিতে পারবে। গ্রেডিয়েন্টে যে গ্রেডিয়েন্ট দেখিয়েছিলাম না, প্রথমে লাইট থাকবে, ডিপ থাকবে, বিভিন্ন রকম স্টাইল ছিল, ঠিক আছে? এখানে আরো অপশন আছে মোর গ্রেডিয়েন্টের মধ্যে গিয়ে যে এই যে ডিজাইনগুলো ছিল, কর্নার থেকে সেন্টার থেকে বিভিন্ন রকমের ডিজাইন ছিল। এই ডিজাইনগুলো প্রিসেট অনেক কিছু দেওয়া আছে, কালার আমরা চুজ করতে পারি। প্রিসেট যদি নেব মনে করি, এখান থেকে প্রিসেট কিছু আমরা পেয়ে যাবো, এরকম ডিজাইন এই যে পেয়ে যাচ্ছি। এটাকে হয়তো এরকম করলাম, এটা না, এটাকে এরকম করলাম, বা কর্নার থেকে এরকম কোনাকোনি থেকে করলাম, এভাবে করলাম, তাহলে এই যে ডিজাইনগুলো পর চলে আসবে, ঠিক আছে? এগুলো আমরা করতে পারি। আর কি করা যায়, ফিলে ওটা হলো তোমার গ্রেডিয়েন্ট হলো। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা টেক্সচার আছে, টেক্সচারে যে ডিজাইনগুলো আছে এগুলো আগে যা করেছিলাম, মানে একটা শেপকে আমরা যা যা দিয়েছি সবগুলো এখানে করতে পারবো, শেপের ভিতরে যা যা করেছি। ওকে, তাহলে এগুলো আমরা দিতে পারি। গ্রেডিয়েন্ট হয়ে গেল। গ্রেডিয়েন্টের পরে প্যাটার্নও আছে, যে প্যাটার্নগুলো ছিল না, দুটো রকম কালার চুজ করছিলাম আমরা, দুরকম কালার নিয়ে তার মধ্যে যা যা করেছি আমরা সেইগুলো এখানে ক্লিক করে ওকে করে দিলে সেই প্যাটার্নটার ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে? ওকে, লাইন কালার, এই যে আউটলাইন, সাইডে যে লাইন কালার, লাইনের চওড়া কেমন করবে, লাইনের ডিজাইন, শেপে যা করেছিল এগুলো নতুন করে আবার দেখানোর দরকার আছে কি, এটা পারবে, ঠিক আছে? লাইনটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এবার আছে যে জিনিসটা, আমরা যে শেপটা নিয়েছি অর্থাৎ লেখাটাকে, তারও বিভিন্ন রকমের শেপ করতে পারবে। সেটা কিভাবে করবে, এখানে দেখো এরকম ডিজাইন, এই যে আমরা যে আর্চ করি না, যে আর্চ এইরকম ভাবে লেখা, এই আর্চগুলো এখানে দেখো, ছোট লেখাতে আর্চ ভালো বোঝা যাবে না, ঠিক আছে? বেশি লিখলে আর্চটা ভালো বোঝা যাবে। এইটা রাউন্ড করতে পারবে, এখানে একটা আর্চ আছে, তো এটা আর্চ করতে গেলে একটু ভালো করে বেশি লিখে নিই আমি, ঠিক আছে? এত বড় লেখার স্ট্রাকচারকে ছোট করবে, এবং এডিট টেক্সটে গিয়ে আমি এখানে লিখে দিলাম, ক্যাপসুলা অন করে লিখি RAGA, রাজারামপুর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। ওকে, এটা অনেক বড় হয়ে গেছে, তাই না? আচ্ছা, এবার এই লেখাটাকে আমি আর্ট স্টাইলে নিয়ে আসবো,
তখন আমি এইখানে যাব, এইখানে গিয়ে ক্লিক করব, এইখান থেকে কোন আর্টস টানলে এটা ভালো লাগছে না দেখি এইটা নিই, এটা নিলাম, এটা নিয়ে নাও, নিয়ে নেওয়ার পর দেখো ভালো লাগছে না, তাই না, আর্টসের মতন লাগছে না। সেক্ষেত্রে কী করবে, এইটাকে টেন এই কোনাগুলোকে ধরবে, এইভাবে নিচে থেকে এইভাবে ঘোরাবে, একটা আর্ট স্টাইলে নিয়ে আসো আগে, আর্টসের মতন এসছে না এরকম। আচ্ছা এই হলুদটা ধরে আমি একটু সাইজ ছোট বড় করতে পারি, ছোট করে নিলাম। এবার এই কোনাগুলো ধরে টেনে বড় করে নিয়ে আসতে হবে তোমাকে পাতাতে। কেমন আর্টস করবে, এত বড়টা দেখতে পাচ্ছ, একটা শ্যাডো ডট ডট করে দেখাচ্ছে, এই এত বড়। হলুদটা কি হয়, চওড়া ছোট বড় করা যায়, এই যে চওড়াটা ছোট বড় করা যায়, বোঝা যাচ্ছে। হলুদটা ধরে চওড়াটাকে আমরা ছোট বড় করতে পারি, তাহলে এটা ছোট ছোট করে নিলাম। আর আর্টসটাকে আর্ট নামানোর দরকার থাকলে আমি নামিয়ে নাও, এইটা হয়ে গেল রাজারামপুর। এবার বসিয়ে দাও রাজারামপুর কম্পিউটার ট্রেনিং সেন্টার, তাহলে একটা হয়ে গেল। আবার ইনসার্টে যাও, দিয়ে আবার আমি অর্ডার নিলাম, অর্ডারটা গিয়ে কোনো একটা ডিজাইন নিলাম, যে কোনো একটা, যেখানে লিখলাম ঠিকানা রাজারামপুর লালগোলা মুর্শিদাবাদ, ঠিক আছে। এটা সিম্পল একটা সোজা লাইনই আসবে, কোথায় বসলে জানো, কোথায় চলে গেল, কোথায় চলে গেল, এখানে চলে আসছে। টেক্সট ট্যাপিংটাকে সিলেক্ট করে টেক্সট ট্যাপিংটাকে চেঞ্জ করে দেবে, ঠিক আছে। টেক্সট ট্যাপিং চেঞ্জ না করলে ইন ফন্ট অফ টেক্সট করলাম, তাহলে ওপরে চলে এসছে, একে ধরে এনে নিচে বসিয়ে দিই, রাজারামপুর লালগোলা মুর্শিদাবাদ বসালে এই দিকটা ধরে টেনে আসবে। এই ডিজাইনটাকে যদি এরকম করে মনে করতে চাইছো, তাহলে তুমি আমি যেটা করলাম ফিল কালারে গিয়ে টেক্সচারের জায়গায় প্যাটার্ন নিয়ে নিয়েছিলাম, যে প্যাটার্নটা ওখান থেকে নিয়েছিলাম সেরকম প্যাটার্ন তুমি দিয়ে দিতে পারো। তো আপাতত আমি এটা এরকম কোনো একটা কিছু দিয়ে দিলাম, ঠিক আছে, এরকম দিয়ে দিলাম। এর পেছনে শ্যাডো আছে, শ্যাডো রাখতে চাইছি না, এখানে গিয়ে নো শ্যাডো করে দিলাম, তাহলে শ্যাডোটা উঠে গেলো। শ্যাডো যদি উঠাতে চাও, ঠিক আছে, তাহলে এইভাবে তুমি একটা দেখো আর্চের ডিজাইন এসছে, আর্চের ডিজাইন এসছে, মধ্যে একটা ছবি বসাও, ছবি বসিয়ে দাও, বা এবার নিজের নাম লেখো, ঠিক আছে, যেগুলো আমরা কভার পেজে করি। এই যে আর্টসটা মেনলি এইটা করাটা হচ্ছে কঠিন, এটা যদি করতে পেরে যাও তাহলে কোনো সমস্যা হবে না। রাউন্ড করতে হয় কি করে, যে আমরা রাউন্ড করব কি করে, আমি এইটারই একটা কপি করে নিই, ঠিক আছে, এইটাকে রাউন্ড শেপ করবো। এখানে দেখো, এখানে গিয়ে রাউন্ড আছে, যে এইটা রাউন্ড হয়েছে, এই হলুদটা ধরে যা আন্ডু করবে, ভুল হয়ে গেলে কি করবে, কন্ট্রোল জেড আসছে, দেখতেও পাচ্ছি না ঠিকঠাক। এটাকে গ্যাপটা বেড়ে গেল, জয়েন, এখানে জয়েন্ট হবে। এটাকে একটু মিহি করি, আর একটু মিহি করি, এবার গ্যাপটাকে এখানে জয়েন করা, ঠিক আছে। এবার এই শেপটাকে পুরোটাই ধরে নিয়ে ছোটো করো, ঠিক আছে, এই যে গোল শেপে নিয়ে আসো, নিয়ে বসা। ইনসার্টে গিয়ে আর কি করা যাবে, এখান থেকে আমি একটা শেপ নিয়ে নিলাম, ঠিক আছে, দিয়ে শেপটাকে এইভাবে টেনে দিলাম, তাহলে ডিজাইন করা, ঠিক আছে, এরকম একটা ডিজাইন করতে চাইছি। এটাকে এবার তুমি একটা পজিশন করে নাও, ডাউন অ্যারো দিয়ে লেফট অ্যারো কি দিয়ে ঠিক জায়গায় মিলতে বসে এরকম ডিজাইন করো, ঠিক আছে। তাহলে রাউন্ড শেপও করতে পারবে, রাউন্ড শেপ করতে চাইলে এভাবে করবে, এই ডিজাইনগুলো করতে পারবে। এটাকে তুমি এখানে সেন্টারে বসাতে পারো, ঠিক আছে, বা কোনো ছবি দিতে চাইলে ইনসার্টে গিয়ে পিকচারে যাবে, পিকচারে গিয়ে তোমার স্কুলের ছবি, কলেজের ছবি, যেখানকার প্রজেক্ট করতে চাইছো বা যে টপিকের ওপর প্রজেক্ট করতে চাইছো সেই টপিকের ছবি তুমি নিয়ে নাও, নেওয়ার পর এখানে ওটাকে ইনসার্ট করে দাও। আমি একটা টপিক নিয়ে নিলাম, দিয়ে এটা কী করছি আমি, কারণ এটা কলেজের একটা চিহ্ন, ঠিক আছে, কলেজের লোক শিবর সিং কলেজ, ইনসার্ট করলাম। এই ছবিটার টেক্সট টাইপিং করবো ইন ফন্ট অফ টেক্সট। এটার মজা কি, ইন ফন্ট অফ টেক্সট করলে একে আমি ওই উপরে সবার যেখানে কিছু উপরে বসাতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার এইটা দেখো, এটা যখন আমি আসছি, এই যে লেখার পর বসলে এই সাদা অংশটা দিয়ে ঢেকে যাচ্ছে না লেখাটা, এটা না থাকলে ভালো হতো। তাহলে এটা কি করবে, এই ছবিরই
ফরম্যাট আমি দেখিয়েছিলাম এখানে, এই যে রিকালার বলে একটা অপশন আছে দেখতে পাচ্ছ, বিভিন্ন কালার করা যায়। সব নিচে দেখো ট্রান্সপারেন্ট কালার। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ করে দেওয়া, যাতে পিছন দিককার কালারটা আমি দেখতে পাই। ট্রান্সপারেন্ট কালারে যাবে, এখানে ক্লিক করবে, দিয়ে এই সাদা অংশটায় ক্লিক করে দাও, স্বচ্ছ হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ পিছন দিকটা, তাহলে আমি শিব সিং কলেজের লোগোটা এখানে বসে দাও, বোঝা গেল? তাহলে তুমি যে কভার পেজটা ডিজাইন করছো এইভাবে এখানে লোগোটা বসিয়ে দিলে, ঠিক আছে? লোগো বসিয়ে দিয়ে তারপরে এখানে তোমার নিজের নাম লেখো, আরও জিনিস কিছু লেখো। হেডারটা তুলে দাও, হেডার আমার দরকার নেই, এক্ষেত্রে হেডার দিলে ভালো লাগবে না, ঠিক আছে? হেডার কী করতে হবে আমাদেরকে? তুলে দিতে হবে। ইনসার্টে গিয়ে হেডারে গিয়ে রিমুভ হেডার, রিমুভ হেডার, উঠে গেল। এবার আমি কভার পেজটাকে একটু তুলে নিতে পারি, আর এটাগুলো তুলে নিতে পারি, ঠিক আছে? আপ অ্যারো দিয়ে এটা আরেকটু তুলতে হবে। তাহলে তুমি তোমার কভার পেজের ডিজাইন এবার থেকে নিজেই করবে। তার আগে এই নামটা এগুলো ডিলিট করে দিলাম, রাউন্ড শেপটা দরকার নেই, রাউন্ড শেপটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? এটা ডিলিট করবে। এবার এখানে নিজের নাম, ফুটারটাকে রিমুভ করে দিবে। এখানে গিয়ে ফুটার ছিল না, পেজ রিমুভ ফুটার করলেও হবে। পেজ নাম্বারটা ফুটারে যেহেতু বসেছে তাই ফুটার থেকে উঠে যাবে। এবার এখানে নিজের নাম, সাবজেক্ট, টপিক এগুলো লিখবে। হাতে লিখলে বেশি নাম্বার দেবে, হাতে লিখলে বেশি নাম্বার। বেশি নাম্বার দেয়। কম্পিউটার থেকে করলে কি হয়, যে যে কাজটা তো তুমি করোনি, অন্য কেউ করে দিয়েছে, ওই জন্য নাম্বারটা দিবে না, ঠিক আছে? কিন্তু যখন আমার কাছে করবে, আমি তোমাকে প্রজেক্টের নাম্বার দিব, তখন বলবো যে কম্পিউটারে করবো, কারণ তুমি কতটা শিখেছো আমি দেখবো, হ্যাঁ ঠিক আছে? কারণ আমরা কি করি, কোনো একটা দোকানে গিয়ে সেখান থেকে করে নিয়ে চলে আসছি, আমি তো নিজে কিছু করি না, তার জন্যই নাম্বারটা দেয় না। দেখলে পাবো। হ্যাঁ, তাহলে এইভাবে ডিজাইনগুলো করে নেওয়া যায়। বর্ডার, পেজের বর্ডার দিতে পারবে। পেজ বর্ডারটা আমরা হোম ট্যাবেই দেখেছিলাম, পেজ বর্ডার দেখেছিলাম না? পেজ বর্ডার, এই যে বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাবে, দিয়ে এখানে ছিল নর্মাল বর্ডার, যেটা ছিল পরে একটা পেজ বর্ডার আছে এখানে, তাই না? সাইড থেকে পেজ বর্ডার আছে, নর্মাল বর্ডার, পেজ বর্ডার, শেডিং। পেজ বর্ডারে ক্লিক করবে, এখান থেকে যে বর্ডার স্টাইলটা নেবে, এখান থেকে বর্ডার স্টাইল আছে, কোনটা নেবে? গাছপালা যদি নিতে চাও গাছপালা নিয়ে নাও, তো গাছপালা চলে আসবে। ঠিক আছে, গাছপালাটা ভালো লাগছে না, হোম ট্যাবে গিয়ে বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাব, দিয়ে এখান থেকে পেজ বর্ডারে অবশ্যই ক্লিক করবে। ক্লিক করার পর কোনো একটা ডিজাইন আমি এখান থেকে নিয়ে নিলাম, অনেক রকম ডিজাইন আছে, যেটা ভালো লাগবে ক্লিক করবে। এবং এর চওড়াটা, মোটা, মিহি, পাতলা, কালার চেঞ্জ করতে পারবে। একটা গ্রিন কালার এরকম টাইপের দিই, ওকে করি। আচ্ছা, এই যে এইগুলো, ঠিক আছে? এরকমভাবে পেজ বর্ডার করে নিতে পারবে। তাহলে এইটুকুরে থাক আজকে যেগুলো করলাম, দেখো ইনসার্ট থেকে কি কি করলে। প্রথমত হচ্ছে বুকমার্ক, ক্রস রেফারেন্স, হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স, ওয়ার্ডার, ঠিক আছে? এই কটা জিনিস তোমাকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে নিতে হবে নেক্সট ক্লাসের আগে। যদি প্র্যাকটিস করে না দেওয়ার পরে তাহলে একটা চাপটা থেকে যাবে, পরেরটাও তুমি মানে ওভার চেপে যাবে তোমার উপরে। এটা ঠিক কথা না আমাকে বন্ধ